13,000 মেয়ের মধ্যে তুমি একমাত্র চান্স পেয়েছো। বাপরে, গর্বে আমার বুক একেবারে গর্বিত হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। জি আঙ্কেল, আপনি কিন্তু আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর যেই কারণে এখানে আসার, ঢাকায় তো কাউকে চিনি না, আপনারা আছেন, যোগাযোগ সবকিছু সাহায্য করবেন। তোমার কথা শুনে আমার খুব ইচ্ছা করছে একটা নিউজ দেখাতে। এই যে এই মেয়েটাকে চেনো? হ্যাঁ আঙ্কেল, উনি তো হয়েছে বলিউডের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। জানো তুমি এর বাৎসরিক আয় কত? জি না আঙ্কেল। ভারতীয় টাকায় 32 কোটি রুপি। 32 কোটি রুপি। এখন কথা হচ্ছে তোমাকেও কিন্তু ঠিক এর মতো যোগ্য জায়গায় পৌঁছে যেতে হবে। আঙ্কেল, আপনি কি জানেন প্রিয়াঙ্কা চোপড়াও যে সুন্দরীর প্রতিযোগিতার উইনার ছিল? হ্যাঁ আমি জানি। তোমাকে কিন্তু এরকম একটি যোগ্যতা সম্পন্ন মেয়ে হয়ে উঠতে হবে, মেধা দিয়ে যোগ্যতা দিয়ে এই জায়গায় পৌঁছে যেতে হবে। শোনো, 13,000 না, তোমাকে 16 কোটি লোকের মধ্যে শ্রেষ্ঠ হতে হবে। এবং 32 কোটি রুপি না, তোমাকে 50 কোটি রুপি পাবে, ঠিক আছে? আর যে কোনো ক্রাইসিস হলেই কি করবে? এই যে কমিশনার শাহজাহান, তাকাও। জি জি আঙ্কেল, আমি এটা পড়ি আঙ্কেল। পড়বে? জি। খুব সুন্দর, চমৎকার, পড়ো। হ্যাঁ, জি আঙ্কেল। ভুলবে না কিন্তু কোনো বিষয়। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে ওকে। ভাইয়া, আপনার ফ্রেন্ডটা আসছে না কেন? আসবে। কতক্ষণ সময় হয়ে গেল, আসছে না কেন? বিহবল হয়ে যায়, এটা ঢাকা শহর। একটা মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যে পরিমাণ যানজট, সাথে যুদ্ধ করে যেতে হয় শুধু কল্পনাও করতে পারবেন। চলে আসবে। আর কতক্ষণই বা ওয়েট করা যায় বলেন তো? আচ্ছা আচ্ছা, শুন শুন, আমরা এই সময়টাতে কবিতা চর্চা করি। কবিতা? হ্যাঁ। এইখানে আপনার কবিতা শোনার ইচ্ছা হলো? কেন, কবিতা এখন বললে কি সমস্যা? কবিতা জয়ের, কবিতা পরাজয়ের, কবিতা প্রেমে, কবিতা বিরহে, কবিতা সূর্যোদয়ের, কবিতা সূর্যাস্তের, মধ্যাহ্নের সময় কবিতা হতে পারে, এটা তো কোনো ব্যাপার না। কবিতা না এখন ভাল লাগবে না, গান হলে একটু ভালো হতো। গান? গান? হ্যাঁ, গানও গাওয়া যায়। জানেন? কেন, আমি তো প্রচুর গান গাইতাম এক সময়। গাইবো? গান? তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তোর কোলেতে বসাইয়া তোরে। থামেন থামেন থামেন, এটা কোনো গান হলো? কেন, আমি এই ধরনের গান শুনি না। তুমি কি ধরনের গান শোনো? আমি যে ধরনের গান শুনি ওটা আপনার শিখতে অনেক সময় লেগে যাবে। না 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 না, যে গান গাইতে জানে সে যে কোনো সময় যে কোনো গান শিখতে জানে, শিখতে পারবে। তুমি শিখিয়ে দিলেই আমি গানটা গাইতে। গান টান রাখেন, আগে বলেন আপনার ফ্রেন্ড আসবে কখন? আসবে আসবে। তুমি ধরো আর কি, ধরো মনে করো আমার ওই কবি বন্ধুটা আসলো না, তাহলে কি তোমার আমার জীবন থেমে যাবে? অবশ্যই থেমে যাবে। আপনি তো জানেন কোনো কাজ যদি শুরু করে শেষ আমি না করি না, মানে আমার জীবনটা না আসলেও থেমে থাকে। হ্যাঁ, থেমে যাবে। থেমে যাওয়া জন্যই ভাবনাটার আমার ব্যাপারটা, ঠিক না? তোমার ওই কবির কাজটা কি এই কবিকে দিয়ে চালিয়ে নেওয়া যায় না? মানে কি? মানে নাই কোনো, মানে হলো ওই কবির জায়গায় কি এই কবি আসতে পারে না? আপনি কি আমার সাথে ফাইজলামো করতেছেন? আপনি আমার সাথে এত বড় ইমোশনালি চিট করলেন। দাঁড়ান, আমি না আপনাকে মজা দেখাচ্ছি। বিহবল হয়ে যায়, আমাকে তুমি মাফ করে দেবে।
আমাকে তুমি মাফ করে দিও। কিসের কি মা কি ভুল করলি? তুমি আমাকে একটা সামান্য দায়িত্ব দিয়েছিলে ফুপাম্মা, সেটাও আমি পালন করতে পারি। তুই তো কোনো চাকরি করিস না যে তোর টাকা দিতে হবে, আর তুই আমার ভাইয়ের ছেলে, তুই এই বাড়িতে থাকিস, তোর কোনো দায়িত্ব পালন করতে হবে না, তুমি ওই যে ইমিকে বোঝানোর একটা আমাকে দায়িত্ব দিলে না, সে দায়িত্ব পালনে আমি ব্যর্থ হয়েছি ফুপাম্মা। মানে তুই আমার নামটা বলে দিয়েছিস? না না, আমি অন্যভাবে বুঝাতে গিয়ে সে যে ভাবমূর্তি আমাকে দেখালো, তোমার কথা বললে তো খুনাখুনি হয়ে যেত ফুপাম্মা। আহা, তুই বুঝিস তো ও একটু রাগেবে তো যে কোনো কিছুতে রেগে যায়। হ্যাঁ বল তো ঘটনাটা কি? মানে সে তো আমার ছোট বোন, নিশ্চয় আমি তার বড় ভাই হলাম না, মামাতো ভাই। তুই তো এ বাড়িতে থাকিস, তুই ওর আপন ভাই। এটাই তো, আমি তো আপন ভাইয়ের মতোই, আমি তো ভাই, তার বড় ভাই। তা আমি বুঝাতে গেলাম, বিহবল হয়ে যায় ফুপাম্মা। যখন বুঝাচ্ছিলাম সে কত সুন্দর বুঝলো, আমার কত ভালো লাগছিল। পরে বিহবল হয়ে গেলাম, পরে সেই জিনিসটা ঠিকভাবে নিতে পারিনি। তার মানে তুই বেফাস আমার কথা বলে দিয়েছিস? তার কষ্ট, তার অভিযোগ আমি কেন বুঝালাম? আমি কি, আমি কেন তাকে বুঝাতে যাব? সেই ধরনের একটা আচরণ করলো, সে শেষে প্রতিশোধমূলক কথাবার্তা বলা শুরু করলো। মানে মানে সে তো আমাকে ভুল বুঝেছে, ইভেন আমাকে সে বলেছে আমাকে মজা দেখাবে, মানে প্রতিশোধমূলক আচরণ করবো আমরা। তাহলে এখন আমরা কি করব? এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, তুমি রাগ হলে তো আমি তোমাকে কোনো কিছু বলতে পারবো না, বুঝাতে পারবো না। খুব ঠান্ডা হয়ে আমার কথা শুনো। গ্রাম দেশে একটা কথা আছে না, কাটা দিয়ে কাটা তুলতে হয়, বিষে বিষ খায়। আমাদেরকে সেই পদ্ধতি আর অবলম্বন। এই বাড়িতে আমি কাঁটাটা পাবো কোথায়? আহা, এ তো কথার কাটা, এ তো গাছের কাটা না। আমি কথার কাটার কথা বলছি। ও তো তোমাকে এসে আমার নামে একটা উল্টা পাল্টা বোঝানোর একটা, মানে তোমার কাছে আসতে হবে, তারপরে তো বুঝাতে পারবে। তাহলে আমার করণীয়টা কি? তুমি যদি তাকে তোমার কাছে আসতে না দাও, তুমি যদি একটু রাগ রাগ ভাব করে, যেহেতু বিষে বিষ ক্ষয় হবে, একটু রাগে রাগ করে থাকলা, একটু অ্যাভয়েড করলা যে মা কেন আমার সাথে এই আচরণ করছে, তাহলে ভাইয়ের কথা মায়ের কথা কি এক? তাহলে ভাইয়ের কথা যা, মায়ের কথা তা, এক সময় তুমি তোমার মেয়েটাকে ফিরে পাবে ফুপাম্মা। বুঝেছি, মানে ও যখন আমার কাছে আসবে আমি কোনো কথাই বলবো না, একদম রাগ। এই তো, হ্যাঁ, আমি তো জানি আমার লক্ষ্মী ফুপাম্মা সব কথা আমার বুঝতে পারো। তুমি কেন এমনি এমনি রাগ, রাগ করা যাবে না। ভাইয়া ভাই কেমন আছো? কি অবস্থা তোমার? হ্যাঁ, এই যে কি অবস্থা? এই তো ভাইয়া সবকিছু ঠিকঠাক। কোনো সমস্যা টমস্যা তো কিছু না? না ভাইয়া আমার সবকিছু ঠিকঠাক। না, সমস্যাটা বলবো না, কারণ নতুন জায়গা, নতুন মানুষ, কারণ আমিও নতুন বিয়ে করছি, তোমার নতুন ভাবি, নতুন বুঝো না? না ভাইয়া তুমিও যে বলো না, সবাই অনেক ভালো। আর ভাবির সাথে তো আমি একদম মিলে গেছি, কোনো সমস্যা নেই। খালা অনেক আদর করে, আঙ্কেলের কথা নাই বললাম। না, কিন্তু আমি তোমারে যতটা বুঝতে পারো, তাই না, ওনারা কিন্তু অতটা বুঝতে পারবে না, কারণ তুমি তো ওনাদের আত্মীয় না, আমার আত্মীয়। হ্যাঁ ভাইয়া সেটা তো আমি জানি। হ্যাঁ, তাইলে মানে যা বলার আমার তুমি সরাসরি বলবো। তাহলে ভাইয়া বলি, হ্যাঁ আমার না ছোট্ট একটা সমস্যা আছে। বলো না, ছোট বড় মেজো এগুলো নিয়ে ভাই বলো, তুমি বলো না। ভাইয়া তুমি দেখো, তুমি আমার কাছে জামাগুলো দেখো, দেখো এটা দেখতে ছিঁড়া। Just তুমি দেখো আমার জামাগুলো, এগুলো কি পরে কোনো অডিশনে যাওয়া যায় ঢাকায়? কিংবা কিছু তাহলে এই টাকা লাগবে? না ভাইয়া টাকা না, তুমি তো বিষয়টা বুঝোই না। আমি একা একা মার্কেটে কিভাবে যাব বলো? ঢাকা শহরে তো কিছু চিনি না। একা একটা সুন্দর মেয়ে গেলে সমস্যা হবে। তুমি আমাকে নিয়ে যাবে প্লিজ। তো ভাবিও আছে। না ভাইয়া থাক, সমস্যা হয়ে গেলে দরকার নেই। আমি না এগুলো পরে চলে যাব, মার্কেটিংয়ে যাব না। আচ্ছা, একটা কাজ করা যায়, বুঝছিস? কাজটা হলো টেকনিক্যাল ব্যাপার, তোর একটু অ্যাক্টিং করতে হবে। হ্যাঁ, অ্যাক্টিং? ভাইয়া খুলনাতে তো আমাকে অ্যাক্টিং এর জন্য সিলেক্ট করেছে। আমি অ্যাক্টিং পারবো না, আমি রেগুলার থিয়েটার করতাম তো। তুমি আমাকে আগে বলো না, এটা আগে বলছো। আমি রেগুলার থিয়েটার করে কি অ্যাক্টিং করতে হবে? তোমার ভাবি তো ঘরে, ঠিক আছে, আমিও থাকবো গিয়া। হ্যাঁ, তুমি এই অফারটা তোমার ভাবিরে দিবা যে ভাবি আমার সাথে একটু মার্কেটে যেতে হবে, ঠিক আছে? আমি জানি সে যাবে না, হ্যাঁ আমি জানি,
আমারই যাইতে বলতে পারে, হ্যাঁ বলতে পারে কি বলবে, ঠিক আছে? তুমি গিয়া ব্যাপারটা খুললেই হয়ে যাবে। না ভাইয়া, কিন্তু ভাবি যদি আমার সাথে যেতে চায় তখন? আর তুমি কি করে আমার চাইতে বেশি চাও? না, তুমি খালি অ্যাক্টিংটা ঠিক মতো খুলে যাবে, ঠিক আছে? তুমি শুধু আমার অ্যাক্টিং ভাবি, আরে চুমকি আসো আসো। ভালোই হলো, ভাইয়াও এখানে আছো। করতে হবে জামা কাপড়, তুমি আমাকে নিয়ে যাবা। আমি কি হলো ভাবি? না, আমি তো আসলে চুমকি শপিং এত এক্সপার্ট না। আর আমার যা ড্রেস এগুলো সব তোমার ভাইয়া কিনে এনে দেয়। তাই নাকি? ভাইয়া তোমার শপিং করে দেয়? সরি ভাইয়া, তোমাকে দিয়ে হবে না। ভাবি তুমি চলো, ভাইয়াটা আমার পছন্দ হয়নি। না শোনো, ও হচ্ছে দোকান টোকান সব ঠিক মতো চিনে, প্লাস ড্রেসের কালার কোথায় কি পাওয়া যায় একদম ও টোটালি সব জানে, বুঝছো? তুমি একটা কাজ করো, তুমি ওকে নিয়ে যাও। আর আমি কেমনে যাবো? আমার কাজ আছে না। আরে ধরে রাখো তো, একদিন কাজ না করলে কি? আচ্ছা, আই এম সো সরি না ভাবি, তোমাদেরকে প্রবলেমে ফেলে দিলাম। না না শোনো লক্ষ্মী সোনা, ঠিক আছে, তুই কি এর সমস্যা? এটা সমস্যা না। হ্যাঁ এটা কোনো তুমি সমস্যা যাও, না। তুমি যাও। তুমি অনেক বেশি কথা বলো। শোনো আপু, তুমি যাও, তুমি রেডি হও, তোমার সাথে তোমার ভাইয়া যাবে, ঠিক আছে? যাও। ওকে ঠিক আছে, তাহলে আমি যে রেডি হচ্ছি। থ্যাংক ইউ ভাবি। আচ্ছা। কাজ আছে। কথা বলো না তো, যাও। উনি মাঝে মাঝে নামাজ পড়েন। তাহলে অন্য সময় আসুন, পরে আসুন। না, আমাদের কোনো সমস্যা নাই। দেখেন না, আপনি বরং এক কাজ করুন, ওই চা পানির ব্যবস্থা করুন। এই অসময়ে চা খাবেন? দেশ চালাই আমরা, তাহলে এক কাজ করুন, খাবার দাবারের ব্যবস্থাই করুন। আমি খুবই দুঃখিত আসলে, আমি তো আজকে বাসায় একা, রান্না বান্না হয়নি। ইনফ্যাক্ট আমি একটু বাইরে যাচ্ছি, তাই বলছিলাম যদি অন্য সময় আসতেন। আচ্ছা, মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি কিছু যদি মনে না করেন আমার সঙ্গে শেয়ার করা যাবে? মানে মোবারক সাহেবের কি কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলা যাবে। এই না না, ওনাকে এসব বলার দরকার নেই, উনি কিছু বুঝবে না তো। ও না, ঠিক আছে, আপনি এক কাজ করুন, মোবারক সাহেবের কাছ থেকে শুনে নেবেন। জি, ঠিক আছে। আচ্ছা, দেশ চালান আপনারা, মানে কি আপনারা কি কোনো সরকারি দলের লোক? না না, আমরা সরকারি দলের লোক হতে যাবো কেন? আমরা সরকারি দলের লোক। এটা কি কোনো সংগঠনের নাম? দেখুন, দেশ চালাই আমরা, মানে আমরাই তো দেশটা চালাই নাকি, তো সেই অর্থে দেশ চালাই আমরা। ও আচ্ছা আচ্ছা। তো দেশ তো আপনারা অবশ্যই চালান, দেশ পরিচালনার কোনো কাজে আপনাদের দরকার হবে না। দেখুন, দেশ পরিচালনার কাজে আমাকে আপনার প্রয়োজন না পড়লেও ঘর পরিচালনার কাজে কিন্তু আমাকে প্রয়োজন পড়বেই। ঘর পরিচালনার কাজে আপনাকে প্রয়োজন পড়বে কেন আমার? সেটা আপনি মোবারক সাহেবের কাছ থেকে শুনে নিন। আপনার নাম? আমার নাম আব্দুল হালিম। দেশ চালাই আমরা। জি হ্যাঁ। খালাম্মা, হ্যালো, আপনার কি কথা হইলো? কি কথা হবে আবার? ওই এবারে কি এখন থেকে এই বাড়িতে থাকবো? আরে একটা বাইরের মহিলা আশ্চর্য এই বাড়িতে কেন থাকবে? হ্যাঁ, বাইরের বেরিয়ে বুকের লাগা। হ্যাঁ তো খালু জানে 2 নাম্বার বউ, নতুন বউ। যে কইলাম সেটা থেকে আইছে।
কোথায় গেছেন? আসতেছিলাম না, গেছিলাম। ও কোথায় গেছেন? আমার বাসায়? তুমি আমার বাসায় কেন ওনাকে নিয়ে গেছো? কি শুরু করলা তুমি? তুমি জানো না আমার বুকে ব্যথা? তুমি কি শুরু করলা? তুমি যখন তখন যাকে তাকে নিয়ে যাচ্ছ আমার বাসায়, আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আমার বুকে ব্যথা তুমি জানো না? আপনি কেন আমার বাসায় গেছেন ভাই? গেছিলাম আপনার কুকীর্তিগুলো তুলে ধরার জন্য। ভাই আমি তো হার্টের রোগী ভাই, আমি তো বিপদে পড়ে যাবো ভাই। আপনি বিপদে পড়বেন না, আপনি বিপদে পড়ে গেছেন। ভাই আপনি আমার বাঁচান ভাই, আপনি বুঝতেছেন না ভাই, আমি এমনি এদিক সমস্যা ওদিক সমস্যা, দুই দিকে সমস্যা, আমি কেমনে সামাল দেবো ভাই? ভাইজান, বাঁচানের মালিক তো আল্লাহ, তিনি আপনার বিপদে ফেলবে, তিনি উদ্ধার করবে। আমি তো ছিলাম মাত্র। ভাই আপনি দেশ চালান, আপনি আমার পারেন বা উদ্ধার করতে ভাই, আপনি উদ্ধার করতে পারেন একমাত্র ভাই। দেশ চালাই আমরা। আপনি দেশ চালান, আপনি আমার ঘরটাও চালান ভাই। এই মিয়া, আমি দেশ চালাই, আমি ঘর চালাই না বলছি না, কথা বারে বারে এক কথা বলেন। ভাই আপনি ইচ্ছা করলে পারেন ভাই, আপনি সব কিছু পারেন ভাই। আপনার আমার নাম্বারটা দিছিলাম, আমার নাম্বারটা ফেলে দিছেন, একটা ফোনও করেন নাই। আসি। ভাই 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 আমি ভুল করে ফেলেছি, আমি আর জীবনে এই ভুল কাজ করবো না। আমি হাত জোর করে মাপ চাচ্ছি ভাই, আপনার নাম্বারটা দেন ভাই। 0171 0171 2095 059। থ্যাংক ইউ ভাই, আমি আপনাকে সবসময় ফোন দেবো ভাই, আপনার কথা আমি সারা জীবন মনে রাখবো ভাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভাই, আমি আপনাকে সবসময় ফোন দেবো ভাই, আপনার কথা আমি সারা জীবন মনে রাখবো ভাই। ঠিক আছে। অনেক ধন্যবাদ ভাই। আরে বেটা, আমি একটা মিটিংয়ের মধ্যে, এমনই কথা, আমি শেষ করে ফোন দিতেছি। হ্যাঁ ওকে। তুমি ভাইয়া মিটিংয়ে না তো, আমরা তো খেতে এসেছি। হ্যাঁ, এখন মিটিং খাবার জায়গাতেই হয়, খাবার হোটেলের মধ্যেই হয়, খেতে খেতে মিটিং হয়। আচ্ছা শোনো, তোমার যেটা বলতেছিলাম, তুমি জিজ্ঞেস করলো না যে সব আগের থেকে রেডি কিভাবে, তুমি তো জানো না আমার সাথে সব সময় মিনিমাম 500 পোলা থাকে। 500 পোলা থাকে, এখানেও আছে। এখনো আছে? তারা জানে যে আমি এখানে আসব, শুভ এখানে আসবে, আর আগে থেকে সব রেডি থাকবে না। এটা কি বলো তুমি? তোমার আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই। ঠিক আছে, এখনো আছে, আশেপাশে আছে, পিছনে আছে, তুমি চিনবা না, আমি চিনি। ঠিক আছে, ওরা তো আমার হুকুমের গোলাম। আমার কোনো বিপদ আপদ হয় কিনা, কোনো সমস্যা হয় কিনা, কিছু দরকার হয় কিনা, সব কিছুর জন্য ওরা রেডি সব সময়। বুঝতে পারছো? ভাইয়া তুমি যে বিয়েটা করে ফেললে হঠাৎ করে, আরে আমাকে তো দাওয়াত দিলেও পারতে। তোমার আমি বুঝাবো কিভাবে? আমি তো বিয়ে করতে চাই নাই, ও আমারে পাগলের মতো ভালোবাসতো, পাগলের মতো। ঠিক আছে, কিন্তু ওর এক জায়গায় বিয়ে হয়ে যেতেছিল, তখন করছে কি, সে আমার কাছে চলে আইছে। আরে এখন যদি কেউ ঘাড়ের উপরে আসা পড়ে, যদি কুত্তা বিলাইও আসা পড়ে, তারা কি খেতানো যায়? কি বলছো ভাইয়া? আর আমি যারা বিয়ে করব, আমার যে স্বপ্নের মানুষ, তারও তো আমি কয়েকদিন আগে দেখছি। আমি তার তো বলতেই পারি নাই যে তুমি আমার স্বপ্নের মানুষ, তোমারে আমি বিয়ে করব। ভাইয়া কে সে? জানবা? আরে অস্থির হও না, জানবা। খাও, নাও না খাচ্ছি। নাও না, আরো নাও না। আমি যখন বিয়ে করবো সেটা তো সবাই জানবে, দেশবাসী জানবে। আর আমি যখন বিয়ে করবো তখন তো পত্রপত্রিকায় খবর ছাপা হবে, টিভিতে খবর যাবে, শুভর শুভ বিবাহ, সারা দেশবাসী জানবে। কি বলো তো? আর তুমি তো জানো না আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা। আমি কি আমার বাপের মতো কমিশনার হবো? বাপ 4-5 বছর পরে দেখবা আমি এই শহরের মেয়র। ভাইয়া মেয়র কি? মেয়র হইল তোমার এই সিটির হত্যা করে, বিভাগীয় শহর, এই ঢাকা শহরের হত্যা করে।
দেখা হইতো। দেখা হয়েছে তো কার সাথে? আই এই তো গেল গিয়া। আয়া গেল মানে কে? আমার 2 নম্বর খালাম্মা। খালাম্মা? কেন চিনতেছেন না? আপনার 2 নাম্বার বউ সিটাগুলি গেছিল গেদা একটা পোলা লয়া। তোর খালাম্মা কি কিছু দেখছে? হ্যাঁ খালাম্মার সাথে কথা বলছে? হ্যাঁ কথাও বলছে। তুই কিছু বলছিস? আমি প্রথমে কিছুই বলি নাই, খালাম্মাও কিছু বুঝে নাই। তাই হেরা চলে যাওয়ার পরে খালাম্মারে আমি কইছি যে এটা আপনার 2 নাম্বার বউ, তারপরে হ্যাঁ সব বুঝছে। খালু যান হেরা কি এই বাসায় এখন থেকে থাকবো? থাকলে কিন্তু ভালো হয়, বাসাটা কেমন খালি খালি একেবারে মরা মরা লাগতেছে। বেশি কথা বলছিস। না কোথায় যাচ্ছ? ওই একটু ওষুধ আনতে যাচ্ছিলাম। আরে রাখো তো তোমার ওষুধ। ইস, আর একটু আগে এলেই তো হতো। এত দেরি করলে কেন বলো তো? আর একটু আগে আসবে না? আর একটু আগে এলেই তো দেখা হয়ে যেত। তোমার জন্য কতক্ষণ ওয়েট করে চলে গেল। কে কার কথা বলছো তুমি? তোমার এত আপন মানুষ আর তুমি বলছো কে? ও আমার আপনার জন্য আমার দেশ থেকে কেউ আসছিল নাকি? কি বলে, গ্রাম থেকে এই গেস্ট আসবে নাকি? চি চি চি, কি বলে না বলে। ইস, কেন দেরি করলে বলো তো? কে বলো না, কে? এত হেয়ালি করো না তো, বলো তো তাড়াতাড়ি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, হেয়ালি করবো না, বলছি। তোমার নতুন স্ত্রী এসছিলেন, দ্বিতীয় স্ত্রী। আল্লাহ, ছি ছি, কি লজ্জায় পড়ে গিয়েছি বলো তো। মানে বাসায় কোনো চা নাস্তা কিছুই ছিল না, কিছুই দিতে পারিনি, কি একটা অবস্থা। আর এই ভর দুপুরে মানে লাঞ্চ না করে চলে গেলেন ওনারা। শোনো, আবার যখন আসবেন না, মানে তুমি আমাকে বলো, হ্যাঁ? আমি ভালো নাস্তা পানি, পিৎজা, এই বার্গার, এইসব কিছু রাখবো আর কি। একটু হ্যাঁ, কি হলো? কি? আমার না বুকে ব্যথা করছে, একটু আশাকে বলো একটু পানি দিতে। ও, বুকে ব্যথা হচ্ছে? অ্যাম্বুলেন্সকে ফোন করি, অ্যাম্বুলেন্স আসুক, ডাক্তার আসুক, তাই না? কি 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 ব্যাপার কি? কি ভীষণ ব্যথা। এই আয়শা, ফোনটা দিয়ে যা তো, অ্যাম্বুলেন্সকে আসতে বলি। আচ্ছা চল চল, তোমাকে আমি নিয়ে যাচ্ছি ডাক্তার কাছে। চল 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 চল। আমি দাঁড়াতে পারছি না। ও, দাঁড়াতে পারছো না? আচ্ছা। ভীষণ ব্যথা। তুমি জানো না, এইরকম ছেঁচড়ামায় আমি আমার জিন্দগিতে দেখি নাই। এক দোকানে 13 টাকার লেগে মিনিমাম 20 বার আইছে ঘুরা ঘুরা। চিন্তা করো, তারপরে এই দোকান থেকে সেই দোকান, কিছুই তার পছন্দ হয় না। তুমি কেন যে আমার ওর লগে পাঠাইলা? তুমি যাইতে না, কেন আমারে পাঠাইলা কেন? সে একা একা যাইতো। সে খুলনা থেকে ঢাকা একা একা আইতে পারছে না, মার্কেটে যাইতে পারতো না। তারপরে খাবে, চিন্তা করো। এখন কি করব? খাইতে চাইছে, নিয়ে গেলাম খাইতে। এখন বলতেছে আমার ছাড়া খাবে না। যে ভাইয়া তুমি না খেলে আমি কি কও, আমি কি করব? কি করম? ভদ্রতা ঠিক রাখার লেগে তুমি না কি করলা আমারে? তুমি খাই আসছো? আরে খাই আসছো মানে তুমি খাও নাই? আমি কেন খাবো? আমরা না বললাম আমরা একসাথে খাবো? তুমি খাই নিবো না? দুপুর হয়ে গেছে এখন। চিন্তা করো, মানে আমি যে কি বন্দা, মানে আমি মাপ চাইতেছি, মাপ করে দাও, আমার ভুল হয়ে গেছে। মানে এটা আমি খুব মানে বড় অন্যায় করে বলেছি। তোমার হচ্ছে মানে কেমন? না না না, অসুবিধা না, আমি খাই নিচ্ছি। যাও খায় নাও। আমি একটু পার্টি অফিসে যাবো, ফোন আইছিল, দেখা করে আসতে হবে, ঠিক আছে? আর এরা তো না খাই রয়েছে, পেট খালি গ্যাস্ট্রিক হবে তো। আচ্ছা, এত টেনশন করো না তো, কিছু হবে না, আমি খাই নিচ্ছি। রান্না ভালো হয় নাই? খাও। কি করবো বলো, একা একা রান্না করি তো, কাজের লোক দিয়ে রান্না করালে তো আরো খাইতে পারবা না, জঘন্য হবে।
না না, রান্নার তো কোনো সমস্যা নাই, রান্না তো খুব সুন্দর হয়েছে। একটু দেরি হয়ে গেছে তো এই জন্য খাইতে ইচ্ছা করতেছে না। পুরুষ মানুষ এরকমই হয়, বুঝছো? জি, পুরুষ মানুষ এরকমই হয়। আমি তো দেখি সবই, আর আমি তো তোমার পছন্দ করি দেখে তোমারে বললাম। যতদিন তোমার কাছ থেকে কিছু পাওয়ার থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, আমি তত বুঝাই বলতে পারবো না, তারপর তোমার বুঝে নিতে হবে। যখনই জয় হয়ে যাবে, যখনই পাওয়া হয়ে যাবে, তখন আরেকজনের কাছে দৌড়াবে। তখন তার কাছ থেকে পাওয়া হবে, আবার তারে ভুলে যায় আরেকজনের কাছে দৌড়াবে। কিছু কিছু পুরুষ মানুষের স্বভাবে এগুলো খুব বেশি থাকে, বুঝছো? আর তোমার আমি বলছি না যে আমার তো দুইটা চোখ না, আমি খালি সামনে দেখি না, আমি এবারে সব কিছু দেখি, সামনে পেছনে আশেপাশে। আমার তো আনারসের মতো চোখ। ভাইয়া দেখো না কেমন লাগছে যেন, না পুরান পুরান লাগছে। আজকাল কি এসব ফ্যাশন চলে? এটা ছোট। আরে না, তুমি বুঝতেছো না, তোমার এই যে কেমন লাগতেছে তুমি বুঝতে পারতেছো না। খুব পচা লাগছে। এইটা তো শুধুমাত্র তোমার জন্যই বানানো হয়েছে, মানে যে বানাইছে তোমারে চিন্তা করে বানাইছে। তাই ভালো করে দেখে বলো তো। আর এটা যদি কেউ পরে, আরে অন্য কেউ কি, এমনকি যদি কারিনা কাপুরও পরে, এত সুন্দর লাগবে না। ভাইয়া তুমি কি সত্যি বলছো? সিরিয়াসলি? আমি বললাম না যে আমি ড্রেসের কি বুঝি, তোমার ভাবি তোমার দেখাইতে আসছে, দেখো তো। ভাবি এই যে দেখো, আমরা না শপিং করে চলে এসেছি। কেমন লাগছে? অনেক সুন্দর হয়েছে চুমকি, অনেক সুন্দর লাগতেছে। জানো ভাবি, আমি কিন্তু এটা কিনতেই চাইনি। এই একটা ড্রেসের দাম এত বেশি, শুধু শুধু একটা ড্রেস কিনতে কেন এত টাকা খরচ করব? হ্যাঁ, পরে আমাকে ভাইয়া বলে যে না, এটা তোমাকে খুব ভালো মানাবে, তুমি এটা কিনে নাও। কিনে দিল। ও আচ্ছা, ভাইয়া কিনে দিছে? হ্যাঁ। দেখছো, আমি তোমাকে বলছি না তোমার ভাইয়ার ড্রেসের ব্যাপারে চয়েস খুবই ভালো। ভাইয়া সরি, আসলে ভাবি ঠিকই বলেছে, তোমার চয়েস আসলেও ভালো। শোনো, ড্রেস কি একটাই কিনছো নাকি আরো অনেকগুলো কিনছো? না ভাবি, আর অনেকগুলো কিনেছি, সবগুলো আমার রুমে আছে। তোমাকে না আমি সবগুলো ট্রায়াল দিয়ে দেখাবো, বলবে কেমন লাগে। আচ্ছা, এমনি দেখালেও হবে। আচ্ছা ঠিক আছে, এখন পছন্দ হয়েছে তো? খুব এটা সুন্দর ফাইনাল? হয়েছে। হ্যাঁ ফাইনাল। ঠিক আছে, তাহলে আমি যাই। ভাইয়া থ্যাংক ইউ। কি তোমার না বাইরে যাওয়ার কথা গেল না? চিন্তা করো, ভুলেই গেছি, মানে কি বন্দার বন্দা আমি, মানে এখন যায় কি পামো কি না কে জানে। ওর মাইন্ডটা জান, আমার এখন মরা ছাড়া কোনো গতি নেই ভাইজান, সব শেষ, আমার সব শেষ। আবার কি হলো? কিছুদিন আগে দেখলাম ভাইজান আমার মেয়েটা কি করলো। এখন তোমার যে জামাই ভাইজান আরেকটা বিয়ে করেছে। মুবারক, কি বলিস তুই? ভাইজান সত্যি সত্যি বিয়ে করেছে ভাইজান। ওর দ্বিতীয় স্ত্রী বাসায় এসেছিল, আমি দেখলাম একটা ছেলেও আছে সঙ্গে। না না, মুবারক এটা করতে পারে না। কি বলো ভাইজান তুমি? একটা লোক দ্বিতীয়বার বিয়ে করার পর তার শ্বশুরবাড়ির লোকজনকে কি মাইক দিয়ে অ্যানাউন্স করবে যে ভাই সব আমি বিয়ে করেছি, আপনারা দলে দলে আসুন, যোগদান করুন? তা না, দেখ, মোবারকের সাথে আমার কালকেই দেখা হয়েছে। ওই তো বরং তোর খবর নিতে আমার এখানে পাঠাইলো, বললো যে তোর শরীরটা নাকি খারাপ। আমি তো সেই জন্যই আসছি। আর এত বড় একটা কাজ করলে মোবারক আমরা জানাই। শোনো ভাইজান, এই যে মোবারকের চালটা তুমি দেখলা? কোনোদিন গেছে তোমার কাছে যে আমার শরীরটা খারাপ, আমাকে ডাক্তারের কাছে নিতে হবে? এত ভালো তোমাদের জামাই? হ্যাঁ, এইটাই তার চালাকি, মানে সাধু সাজতে চায়, সে ভালো হইতে চায়। ভাবলো যে হঠাৎ যদি আমি কেস করে বসি, আমার অনুমতি তো নেয়নি। প্রথম স্ত্রী বর্তমান থাকতে সে আরেকটা বিয়ে করবে, আমি তো ইচ্ছে করলে পারি এখন জেলে ঢুকাইতে। এই জন্য তোমার কাছে গিয়ে আগে ভাগে খবর দিচ্ছে যে আমার শরীর খারাপ, আসুন। না শুন, আমার ধারণা মোবারক যদি কিছু করতো, বলতো, মোবারক ভালো ছেলে, ও ওইটা করতেই পারে না, আমি এটা বিশ্বাস করি না। আর
দেখ শুধু শুধু সন্দেহের বসে একটা মানুষরে এত বড় একটা সন্দেহ করা ঠিক রে। ভাইজান, তোমার কি ধারণা তোমার বোনটা পাগল, বদ্ধ পাগল, আমি সন্দেহবাতিকগ্রস্ত মহিলা একটা? মানে খামাখা যত সব আজে বাজে কথা বলছি আমার স্বামীর বিরুদ্ধে তোমাকে ভাইজান, অহেতুক। তোমাকে তো এসব আমার মানে জানানোই উচিত হয় নাই। আমি কাকে কি বললাম? আমার আপন বড় ভাইকে এইসব বলছি, সে আমাকেও বিশ্বাস করছে, আমার জামাইকে বিশ্বাস করছে। এটা কি ভাইজান? আমি একটু মোবারকের সাথে কথা বলি, আবার দেখি আসল ঘটনাটা কি। কোনো কিছু তোমাকে আলাপ করতে হবে না, আমি বুঝলাম। আমার ডিসিশন আমাকেই নিতে হবে। আমি শুধু শুধু তোমার সঙ্গে এটা শেয়ার করলাম। তার চাইতে একটা কলা গাছকেও যদি বলতাম যে ভাই, কলা গাছও বুঝতো। শোনো, আমি এই বাসায় থাকবো না। আমি কোথায় গেছি, মরে আছি না বেঁচে আছি, ফার্দার তুমি খোঁজ নিতে যাবে না। তুমি জানবা যে তোমার বোন মরে গেছে, খবরদার কোনো খোঁজ খবর নিতে যাবে না। না না আন্টি, কোনো ব্যাপার না। আর আপনি আমাকে সময় কেন দিবেন? আমি আপনার কাছে চলে যাব, কিন্তু এগুলি নিয়ে এত বিজি হয়ে গেছি না, টাইম পাই না। দেখো না, সংসারের সব কিছুই আমাকে দেখতে হয়, এত ব্যস্ত থাকি সারাদিন। তা কি করছিলা তুমি? আন্টি, আপনি তো আমার বিষয়টা জানেনই। হ্যাঁ জানি তো, জানবো না কেন? তো আমি একটু প্র্যাকটিস করছিলাম। কি প্র্যাকটিস করছিলা? আপনার ধরেন যখন ফাইনাল হয়ে যাবে, আমি যখন মিস বাংলা সুন্দরী হয়ে যাব, মানে আপনারা সবাই দোয়া করবেন। আর মাশাআল্লাহ, আমি তো যা দেখতে পাচ্ছেন আমি হব, এটা আমি জানি। আমি মিস বাংলা সুন্দরী হব। তো যখন হয়ে যাব, তখন তো সবাই আমার ইন্টারভিউ নিতে আসবে। টেলিভিশন থেকে আসবে, রেডিও থেকে আসবে, পত্রপত্রিকা সবাই আসবে ইন্টারভিউ নিতে। তো তখন তো আমাকে কিছু একটা সুন্দর করে বলতে হবে, সেটাই প্র্যাকটিস করছিলাম। আচ্ছা। ধরেন আন্টি, আমার টেলিভিশনে একটা ইন্টারভিউ যাবে, তো একজন সাংবাদিক এসে জিজ্ঞেস করলো, এই যে আপনি মিস বাংলা সুন্দরী হয়েছেন, আপনার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করেন। তখন আমি কি করব দেখেন, মাইক। আন্টি, ভুল হলে কিন্তু ধরাই দেন, ঠিক আছে? ভুল হবে আপনি ধরাই দেন। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি শুকরিয়া আদা জানাতে চাই সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে সৃষ্টি করে আপনাদের সামনে এনেছেন। তারপর আমি ধন্যবাদ জানাতে চাই এই বাংলা সুন্দরীর অনুষ্ঠানের আয়োজকদেরকে, যাদেরকে ছাড়া আজকে আমি আপনাদের সামনে থাকতাম না। কিন্তু যার কথা না বললেই নয়, তিনি হয়েছেন আমার মা। হ্যাঁ, আমার মার কথা বলতেই হয়। আমার মাও ছিলেন একজন বিশিষ্ট সুন্দরী। তার স্বপ্ন ছিল তিনি নায়িকা হবেন, তিনি মডেলিং করবেন, কিন্তু কোনো কারণে তিনি আর এই স্বপ্নটি পূরণ করতে পারেনি। তাই আজকে আমি আমার মার স্বপ্ন পূরণ করেছি আপনাদের সকলের দোয়ায়। আমি আমার মার কাছে আবারও কৃতজ্ঞ, এবং এটি আমার নানারও স্বপ্ন ছিল। ভাবি সরি, মাইন্ড করেন না। হ্যাঁ, লাস্ট এন্ডিংটা করছি। আমার নানারও স্বপ্ন ছিল আমি একদিন টিভি পর্দার সামনে এসে দাঁড়াবো। আর আমি চাই আপনারা সবাই আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, যাতে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর সিনেমা, নাটক এবং অ্যাড উপহার দিতে পারি। এই কামনায় আমি এখানেই শেষ করছি। চুমকি, আপনাদের চুমকি। অনেক সুন্দর হয়েছে, বিশ্বাস করো। যারা টেলিভিশনে ইন্টারভিউ দেয় তাদের থেকে তোমারটা অনেক সুন্দর। ভাবি, এই ইন্টারভিউটা দিলে কি টেলিভিশনের সামনে অন্য কোনো নায়িকা দাঁড়াতে পারবে? এই তুমি কিন্তু ভুল করে আমাকে ভাবি ডাকতেছো। সরি। সমস্যা নাই, সবাই অনেকেই এই ভুলটা করে, কারণ একই বয়সী তো আমরা, বুঝছো। আর আমি তো এখন এখানে বিয়ে হয়ে অবস্থা। সরি আন্টি, অ্যাকচুয়ালি মাথায় এত টেনশন তো ভুলে বারবার ভাবি বলে আসে। আমার এলাকার ছেলেরা আসতো আমাকে দেখার জন্য, আর ছেলেরা তো দেখতে দেখতে রাস্তায় আমাকে দেখতে দেখতে গর্তের মধ্যে পড়ে যেত। এখানে এই বয়স্ক লোকটার সাথে বিয়ে হয়ে না হয় সব সংসারের সমস্ত ঝামেলা আমার ঘাড়ে পড়ে এখন এই অবস্থা হয়েছে আমার। না না আন্টি, আমি তো এই ফিলিংসটা বুঝি না, একই তো হয় আমার সাথে, আমি বুঝি। সাথে কি অবস্থা? বসি। মন মেজাজ ভালো নয় মামি, ভাবতেছি গ্রামে ফিরে চলে যাব। কেন মামা? মামি, অনেক আশা ভরসা নিয়ে তো শহরে আসছিলাম, ভাবছিলাম কিছু একটা করবো, এস্টাবলিশ হবো, কিছুই তো হলো না। তো ভাবতেছি গ্রামে ফিরে যাই, গ্রামের পরিবেশই ভালো আমার জন্য, গ্রামই ভালো হবে। কি হয়েছে মামা, আপনার মন খারাপ?
অনেক আশা ভরসা নিয়ে তো শহরে আসছিলাম, ভাবছিলাম কিছু একটা করবো, এস্টাবলিশ হবো, কিছুই তো হলো না। তো ভাবতেছি গ্রামে ফিরে যাই, গ্রামের পরিবেশই ভালো, আমার জন্য গ্রামই ভালো। কি হয়েছে মামা, আপনার মন খারাপ? না আমি কিছু হয়নি, মানে তেমন যে কিছু ঘটছে তা না, গ্রামে ফিরে যাবো এটাই ভাবতেছি। তো আমি ফিরে যাওয়ার আগে আপনার একটা গল্প আমি বলে যেতে চাই। বলেন। মামি, আমাদের গ্রামে আমাদেরই এক বড় ভাই বকর ভাই, আমাদের খুবই কাছের লোক ছিল। তো সে বড় ভাই আমাদের এক আপারই প্রেমে পড়লো আর কি। একবার প্রেমে পড়ে সে এর জন্য কি না করলো, প্রথমে জমি বেচলো, তারপরে কার সাথে মারামারি করলো, এমনকি খুন খারাপি পর্যন্ত চলে গেছে। বাপ তো একবার বাড়ির থেকে খেদাই দিল। হ্যাঁ, তারপর যাই হোক শেষ পর্যন্ত আপার আর ওই বকর ভাইয়ের বিয়ে হলো। আমরাও সেই বিয়েতে বরযাত্রী ছিলাম। হ্যাঁ, সব ঠিকঠাকভাবে সুন্দরভাবে হলো, সংসারও সুন্দরভাবে চলতে লাগলো। এরপরে আরও মজার বিষয় হচ্ছে যে একটা ছেলে একটা মেয়েও হলো, খুব ভালোভাবে সব চলতেছে। কিন্তু মামি এরপরে এর মধ্যে ওই যে মানে আপার যে ছোট বোন বকর ভাইয়ের শালি, সেই শালিটা বড় হয়ে মানে বিবাহ উপযুক্ত হয়ে উঠলো। তখন বকর ভাইয়ের হঠাৎ করে মনে হলো যে তার আগের বউকে তার আর ভালো লাগতেছে না। আসলে হয়েছে কি জানেন, ওই মানে শালিকার সঙ্গে বক্কর ভাইয়ের প্রেম হয়ে গেছে। এটা আমরাও বুঝতাম, ভাবিও বুঝতো, কিন্তু কারো কিছু বলার নাই। বক্কর ভাইয়ের উপর কথা কয় এরকম লোক খুব কম আছে। এইটা নিয়ে আবার আরেকটা ক্যাচাল শুরু হয়ে গেল। এটা নিয়ে শেষ পর্যন্ত কী হয়েছে জানেন, আমাদের যে ভাবি বিষ খেয়ে একদিন মারা গেল। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে তার এক সপ্তাহ হবে, এক সপ্তাহ পরে ওই শালিকে বক্কর ভাই বিয়ে করে এনে ঘরে তুলল। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে ওই যে ভাবি তার এক ছেলে এক মেয়েকে রেখে গেল, তারা তাদের খালাকে এখন আম্মা বলে ডাকে। মামা আপনার গল্প শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ মামি, গল্প শেষ। আপনি যান। জি মামি। আপনি আর জীবনে ওই ধরনের কোনো আজেরা গল্প আমাকে শোনাবেন না, যান। মামি গল্পটা আপনার ভালো লাগেনি? আপনি যান। আমি আসলেই সরি, আমি চলে যাবো মামি, সেজন্য ভাবলাম যে আপনার একটা গল্প বলে যাই। সরি, আমি খুবই সরি মামি, আমি আসলে বুঝিনি বিষয়টা। ও তুই এখানে বসে আছিস? আসলে তুই এখানে বসে থাকবি। আমি আসলে একটা ব্যাপার নিয়ে এত এক্সাইটেড, মানে তোর ফুপু বিজনেস ওম্যান হয়ে যাচ্ছে। তাই? ওই যে আমার একটা জমি আছে না, মানে ঠিক আমার না, ওই যে তোর হেদায়েতকারী, তোর ওই যে আগের ফুপা, সে তার মেয়েদের জন্য দিয়েছিল, কিন্তু মানে জমিটা আমার নামে। জমিটা তো আসলে আমাদের দেখাশোনা করা যাচ্ছে না, আর ওটা চারিপাশে দেয়াল দেওয়া ছিল, পানিতে ভেঙে গেছে। ওটা না ক্ষেত করা যাচ্ছে না খামার করা যাচ্ছে। ওইটা যদি আমরা মর্টগেজ দিই, মানে আমি একা ভাবছি না, বুদ্ধিটা তোর ফুপারও আছে, সেটা মর্টগেজ দেওয়ার পর যে টাকাটা পাওয়া যাবে, সেই টাকাটা দিয়ে আমরা একটা কোম্পানি খুলবো। সেই কোম্পানির চেয়ারপারসন আমি হব আর কি। হ্যাঁ, ওই কোম্পানিতে যদি একটা গাড়িও কেনা হয়, সেটাও আমার নামে হবে। বিহবল হয়ে যাই। আশুলিয়ার জমি কি তুমি চাতা ভাবছো পুপাম্মা? চাঁদে জমি পাওয়া সম্ভব, আশুলিয়াতে না, এটা তো হীরার খনি। জমিটা পানির নিচে। বিহবল হয়ে যায়, সাগরের জমি ভেসে ওঠে নিঝুম দ্বীপ হয়, ওখানে মাটি ফেললেই তো একটা সুন্দর জায়গা হবে। কি ফুপা শিল্পী মানুষ, চারুকলার মানুষ না, কিন্তু তার সব দামি দামি বন্ধু আছে যাদের শিল্পবোধ খুব বেশি। তোর ফুপা থেকে কিছু মানে চিত্রকর্ম কিনেছে, তারা বলেছে তোর ফুপাকে মানে হেল্প করবে। কিন্তু ফুপাম্মা, তুমি বা ফুপাজি কেউ তো ব্যবসা জানো না। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা প্রচলিত আছে, শেয়ারে বিয়ে করা ভালো, ব্যবসা করা ভালো না। নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে বাচ্চা হওয়া ভালো না ফুপাম্মা। ও আচ্ছা, তুই বলতো তাহলে আমাদের কি করা উচিত? তোমার দুইটা মেয়ের ভবিষ্যৎ কিন্তু ওই জমি ফুপাম্মা। সেই জন্যই তো আমি ব্যবসার কথাটা ভাবছিলাম, ওখানে তুই একটা বিরাট পজিশনে থাকিস। ঠিক আছে ফুপাম্মা, ব্যবসাটা তো আমাদেরই হবে। আমাদেরকে এমন কিছু করতে হবে যেন ওই জমিকে ঠিক রেখে আমরা ব্যবসাটাও করতে পারি। যেহেতু ব্যবসা আমাদেরকে করতে হবে, কালকে আমি ওই জমিটাতে যাই, তুমি আমাকে ঠিকানা দিয়ে দিলে, আমি জমিটাতে গিয়ে দেখি জমিটার কি অবস্থা। সেই অবস্থা দেখে ওই জমিটা ঠিক রেখে যদি অন্য কোনো ভালো ব্যবসা আমাদের মাথায় আসে, তাহলে আমরা করলাম। আমাকে 2টা দিন সময় দাও শুধু। আর এই ফাঁকে তুমি ফুপাজিকেও বলো যে ফুপাজি যেন জমি বন্ধক না রেখে এমন কোনো ব্যবসার একটা চিন্তা করুক, যাতে মূলধন সংগ্রহ করে জমি ব্যতীত একটা ব্যবসা শুরু করা যায়। হ্যাঁ,
তাহলে তুই বলছিস যে এটা নিয়ে চিন্তা করতে। হ্যাঁ, এটাও একটা ভালো বুদ্ধি। আমি তো তোর কথা একেবারে বিহ্বল হয়ে যাচ্ছি। মানে তোর ফুপাকে গিয়ে আমি বলবো যে জমিটা বন্ধক না রেখে সামান্য কিছু টাকা দিয়ে প্রথমে ব্যবসা স্টার্ট করতে, ওর বন্ধুরা যাতে আমাদের হেল্প করে। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে পুপু আম্মা, আশুলিয়ার জমি মানেই ঢাকা শহর, আর ঢাকা শহর মানে সোনার খনি, হীরার খনি, এটাকে কোনোভাবে হারানো যাবে না পুপু আম্মা। চুমকি মামা, আপনার সাথে কথা বললে কিরকম লাগে জানেন? মনে হয় খুব আপনজনের সাথে কথা বলতেছি, খুবই কাছের কেউ। থ্যাংক ইউ মামা। আচ্ছা, আপনার ওই ফাংশনের কি খবর? ফাংশন? ওই যে আপনি যে প্রতিযোগিতা করেন সুন্দর। আচ্ছা আচ্ছা, আমার বিউটি কন্টেস্ট। মামা জাস্ট দোয়া করেন, সবকিছু অনেক ভালো যাচ্ছে, আমি একদম রেডি। আমার মনে হয় আপনি 1 নম্বর হবেন। এটা তো আমারও মনে হয় কি মামা, মোটামুটি আমি জানি। জাস্ট আপনারা সবাই দোয়া করেন, ইনশাল্লাহ। জাস্ট কবে হব আমি? দোয়া অবশ্যই থাকবে, কিন্তু দুঃখের কথা কি জানেন? আপনি 1 নম্বর হবেন আমি দেখতে পারবো না, আমি তো নাই। আপনি নাই মানে মামা, আপনার কি বড় কোনো অসুখ হয়েছে? না 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 না, অসুখ করেনি। আসলে বিষয়টা হয়েছে যে আমি তো আর এখানে থাকতেছি না, আমি তো চলে যাইতেছি। কোথায় যাচ্ছেন মামা? গ্রামে ফিরে যাব। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এই শহর আমার জন্য না, গ্রামে আমার জন্য ভালো হবে। তো মামা, চুমকি মামা, আমি একটা জিনিস ভাবতেছি যে আমি তো চলেই যাব, যাওয়ার আগে আপনার একটা গল্প আমি বলে যেতে চাই, আপনি কি শুনবেন? গল্প বলবেন? হ্যাঁ মামা, বলেন। আমাদের গ্রামে বুঝছেন, আমাদের এক বড় ভাই ছিল, নাম হচ্ছে বক্কর ভাই। তো বক্কর ভাই লোক ভালো, অনেক ভালো লোক। বক্কর ভাইয়ের এক বউ ছিল, আমাদের ভাবি, সুন্দরী। হ্যাঁ, তার এক ছেলে, এক মেয়ে, সব কিছু মিলে মনে করেন যে খুবই সুন্দর একটা সংসার, একদম সুখের সংসার। সুখী পরিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই সুখী পরিবারের মধ্যে হঠাৎ করে একটা ঝামেলা তৈরি হয়ে যায়। ওই যে ভাবির এক খালাতো বোন ছিল, হ্যাঁ, সে কলেজে পড়বে আর কি, কেবল এরকম বয়স, আপনার মতো সুন্দর দেখতে। আচ্ছা। তো সেই খালাতো বোনের প্রেমে পড়ে যায় আমাদের এই বক্কর ভাই। বক্কর ভাই প্রেমে পড়ে, বক্কর ভাই তো পাগল হয়ে যায়। বক্কর ভাই তার পেছনে পেছনে ঘুরে, তারপরে সত্যি সত্যি একসময় প্রেম হয়ে যায়। এই জিনিসটা ভাবি জেনে ফেলে। ভাবি আবার খুবই চালাক লোক। সে করে কি, সে পরিকল্পনা করে যে তার খালাতো বোনকে সে নিজের বাড়িতে এনে রাখবে, বলবে যে এইখান থেকে সে কলেজে পড়বে। তাহলে হবে কি, সে নজর রাখতে পারবে কোথায় কি করতেছে না করতেছে, কারোর সাথে কি করতেছে কিনা, দুলাভাইয়ের সাথে প্রেম করতেছে কিনা, সব সে ধরে ফেলতে পারবে। এইটা হচ্ছে তার উদ্দেশ্য। ভাবি তাহলে অনেক স্মার্ট। বক্কর ভাই তো দেখে মজা পায়। বক্কর ভাই ভাবে আরে বাস, হ্যাঁ, মেঘ না চাইতেই বৃষ্টি। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন যায়, প্রেম চলতে থাকে। তারা দুজন তো দহরম মহরম প্রেম করে। আর প্রেম যুদ্ধের ক্ষেত্রে তো সবকিছু জায়েজ, আপনি তো জানেনই সবকিছু। সব যায়। হ্যাঁ, ভাইয়ের ভাবি আছে, ছেলে মেয়ে আছে, তাতে কি। তো একসময় তারা পরিকল্পনা করে যে দুইজনে মিলে বক্কর ভাই ভাবিকে তালাক দিয়ে দিবে, এবং তারপরে দুজনে মিলে ঢাকা শহরে ফুট। ভাবি? ভাবি তো খুব চালক মাল, সে জিনিসটা আবার জেনে ফেলে। এই পরিকল্পনার কথা সে জেনে তখন সে করে কি জানেন, একদিন রাতে সে তার বোনকে 1 গ্লাস দুধ খেতে দেয়। দুধের সাথে কি মিশিয়ে দেয় জানেন? কি? বিষ। এবার বলেন তো, বিষ খেয়ে, ওই দুধ সহ বিষ খেয়ে তার কি হয়? মারা গেল বোনটা। বোনটা মারা যায়। এবার বলেন গল্পটা কেমন লাগলো? মামা, আপনি আমাকে গল্পটা কেন শোনালেন? ও না, আমি তো অনেককেই এমনি গল্প টল্প বলি, তো আর বুঝিনি তো যে কে কখন কাকে দুধের গ্লাসে, চায়ের কাপে, পানির গ্লাসে, বোতলে কখন কে কাকে বিষ মিশায় দেয় কে জানে। আচ্ছা যাই হোক মামা, আমি আসি তাহলে, হ্যাঁ, পরে কথা হবে। হ্যাঁ মামা, আপনি যান, আমার মাথা কাজ করছে না। এই তুমি কি ঘুমিয়ে গেছো? আমি না অনেক খুশি আজকে, তোমার সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। জানো, আমি না একটা হীরার খনির উপর বসে আছি। ওই যে আমার আশুলিয়ার জমিটা আছে না, সেই জমির দাম ধাই 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 করে বাড়ছে। আজকে যে জমিটার দাম ধরো 10 লাখ টাকা, ধরো তুমি যদি একটু ওয়েট করো, 2-3 মাস পরে বিক্রি করো, সেই জমিটার দাম গিয়ে দাঁড়াবে 30 লাখ টাকা।
মানে আমার জমিটা তুমি বলছিলে না যে কোটিখানিক টাকা হবে, আমি যদি পানিটা নেমে যাওয়ার পরে শুকনো মৌসুমে বিক্রি করলাম সেটা তাহলে হয় 6 কোটি টাকা। 6 কোটি টাকা হয়তো বাবা পাওয়া যাবে না, হ্যাঁ আপনজন দালাল এসব বার্তা দিয়ে একদম চেনা পরিচিতের কাছে যদি বিক্রি করি 4 কোটি থেকে 4.5 কোটি টাকা তো নির্ঘাত। বুঝতে পারছো আমি কি হীরের খনির উপর বসে আছি? তোমাকে সব কে বলেছে? পিয়া বল। তার মানে তুমি জমির ব্যাপারটা নিয়ে ওর সাথে শেয়ার করেছো? হ্যাঁ, যখন ওই যে আমাদের বিজনেস, আমাদের কোম্পানি, যে গাড়িটা কিনবে সেই গাড়িটা আমার নামে হয়ে যাবে, এগুলি নিয়ে আমি এত এক্সাইটেড ছিলাম, আমি ওর সাথে শেয়ার করতে গেছিলাম। তারপরে ও কোম্পানি বিজনেসের কথা শুনে খুব খুশি হলো। খুশি হওয়ার পরে ও আমাকে আস্তে আস্তে জমির কথাটা উঠলো। ও আমাকে জমিটা নিয়ে এমন সব কথা বলল, আমি পরে চিন্তা করে দেখলাম হি ইজ রাইট। আমি একটা হীরের খনির উপর বসে আছি, যত টাইম যাবে তত আমার জমির দাম বাড়তে থাকবে। আর জমিটা তো আমার, কেউ আমার থেকে টেনে নিতে পারছে না, ছিনিয়ে নিতে পারছে না। ঢাকা শহরের জমি, বুঝতে পারছো? ব্যাপারটা তুমি একবারে মন্দ বলো নাই, কিন্তু তোমার যেখানে জমি তার পাশে যে দুটো কোম্পানি আছে ওরা যে তোমার আশেপাশে এবং পেছনের জমিগুলো দখল করে ফেলেছে, এটা কি তোমার মাথায় আছে? আমার মাথায় কেমন করে থাকবে? ওইটা তো তোমার মাথায় থাকবে। আর আমরা মাঝে মাঝে এই বিয়াবলকে ওখানে পাঠাবো জমিটা দেখে আসতে, কারণ আমার জমিটা হচ্ছে নিষ্কন্ট্রোল। ও আসল কথা যেটা, আরেকটা ব্যাপার, আমরা যে বিজনেসটা করব সেটা তোমার যে ব্যাংকার বন্ধুরা আছে 33 জন, তোমার সব নামি দামি বন্ধুরা আছে, তারা তো বলেছি আমাদের হেল্প করবে। ব্যাপারটা আমি চিন্তা করে দেখি। কি হয়েছে এখানে বলো, এই শোনো এখানে বলো। কি হলো ভাইয়া? চল আমরা বসে কথা বলি। কি সমস্যাটা কি এখানে বলো না, কোনো সমস্যা নেই। ভাইয়া তুমি কিন্তু আমার আর এখন খোঁজ খবর নাও না। কেন কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? সমস্যা না ভাইয়া, তুমি জানো আজকে কি? আজকে কি? আজকে আমার অনুষ্ঠানে যাওয়ার কথা না। কিসের অনুষ্ঠান? বিউটি কন্টেস্ট। হ্যাঁ যাও, সমস্যা কি, চিনো না, যাও। আমি কিভাবে যাব? টাকা লাগবে? আমি তো মানি ব্যাগটা তুলে আসছি। না ভাইয়া, টাকা তো আগের গুলি আছে। তুমিও না, এই এখন বলো যে কোনো সমস্যা হলে যাতে তোমাকে বলি, এই যে এখন বলছি অনুষ্ঠানে সবাই অনেককে নিয়ে যাবে। শোনো, কোনো সমস্যা হবে না, তুমি রহিমকে বলো একটা ক্যাব ডেকে দিতে, ক্যাবে উঠে সরাসরি গিয়ে অনুষ্ঠানের ওইখানে নামবা, ঠিক আছে? অসুবিধা হবে না। না ঠিক আছে, এখন কারোর যদি কোনো সমস্যা হয় তাহলে তার জোর করে নেওয়া যাবে না, ঠিক না? আমি একাই চলে যাব। আর যদি আমার কোনো সমস্যা হয়, কত ক্ষতি হতে পারে না রাস্তায়, ক্ষতি হবে, মারা যাব, তাতে কার কি? আমার আর কে টেক কেয়ার করবে? না, আমার তো কেউ নাই। তুমি তো একটা ঝামেলাবাজ মেয়ে। তুমি কি করলো ওই দিন? কি করলো? তুমি তোমার ভাবির সামনে আমি যে তোমার জামা কাপড় কিনা দিচ্ছি এটা বলে দিলা কেন? তুমি জানো সবার কাছে সব কথা বলতে হয় না, এমন কিছু কথা আছে যেটা মানুষ নিজের সাথেও নিজে বলে না। তুমি জানো এটার জন্য আমার কত ঝামেলা হয়েছে, কত কথা শুনতে হয়েছে। ভাই আমি তোমাকে এটা নিয়ে কতবার সরি বলেছি না, আমার তো ভুল হয়ে গেছে ভাইয়া, তুমি এটা এখনো ভুলো নাই। আমি জানি না ভাইয়া, এখন যদি তুমি আমাকে না নিয়ে যাও আমি যাব না অনুষ্ঠানে। আচ্ছা ঠিক আছে, তুমি ঝামেলা করতে পারবো না, এটা মাথায় রাখবা। তুমি তাহলে ই করো, তুমি রেডি হও না, আমি আসতেছি, ঠিক আছে? সত্যি বলছি, তোমাকে নিয়ে যাবো ভাইয়া। হ্যাঁ রেডি হও, তুমি অস্থির হবে, রেডি হতে হবে। করতেছো একটু বাইরে যাবো, বুঝছো? যাও না যাবো, কিন্তু ওই চুমকি ওই যে একটা অনুষ্ঠান আছে না, কম্পিটিশন, ওখানকার কি একটা অনুষ্ঠানে যাবে, ওখানে তোমার একটু আমাকে আগায় দিতে বলতেছে। পৌঁছে দাও। না যাবো, কিন্তু ও যে ভেজাল না মা, ও যদি আমার দেরি করে দেয় তাহলে তো আমার কাজে ঝামেলা হয়ে যাবে, যে ইম্পর্টেন্ট কাজ। দেরি করবে কেন? তুমি জাস্ট নামাই দিয়ে চলে যাবো, এখানে দেরির কি আছে? আচ্ছা তুমি যাবো নাকি একটু? আমি কেমনে নিয়ে যাবো? তুমি দেখতেছো না আমি পড়তেছি, আমার পরীক্ষা না। সেটাও, কিন্তু এখন না যেও উপায় নাই, বাচ্চা মায়া এদিম যদি হারায় টারায় যায়। সেই জন্য
জন্যই তো নামাই দিয়ে আসো। ভেজাল কি যে তুমি কি বাইরে যাবো নাকি? জানি না, যাইতেও পারি। তাহলে তুমি গেলে আমি তাহলে যাবো না। না তুমি যাও, আমি আজকে আর কোথাও যাবো না। তাহলে রেডি হলেন নাকি? সাবধানে যাইও। ভাইয়া, আমার না কেমন যেন খুব নার্ভাস নার্ভাস লাগছে। তোমার নার্ভাস লাগে কেন? আমি আছি না, আমি থাকতে তোমার আমার নার্ভাস কেন? না সেজন্যই তো ভাইয়া, তার জন্য তো তোমাকে এনেছি, তুমি বুঝো না। বড় নায়িকা হইলে তো আবার সব ভুলে যাবো। ভাইয়া তুমি যেসব কি বলো না, আমি কি তোমাকে কখনো ভুলবো? না, চারিদিকে তোমার তখন কত সুন্দর সুন্দর নায়ক থাকবে, তারা তোমার ঘিরে থাকবে, তখন কোথায়কার ভাইয়া কোথায়কার কে এসব মনে থাকবে? ভাইয়া শোনো, আমি যত বড়ই নায়িকা হয়ে যাই, নায়িকা তো হবো আমি, যত বড়ই নায়িকা হই তোমাকে আমার সাথে সব সময় রাখবো, ঠিক আছে? সত্যি বলতেছো? ভাইয়া আমি কি তোমার সাথে কখনো মিথ্যা কথা বলি? এখন এসব কথা বাদ দাও না, আমার না ভালো লাগছে না, আমার অনেক নার্ভাস লাগছে। আরে আমি তোমার বললাম যে আমি তোমার সাথে আছি, তুমি টেনশন করো না। তুমি আমার ক্ষমতা সম্পর্কে জানো না? জানো না, জানো তো সামান্য, পুরো তো জানো না। ঠিক আছে, একটু তাড়াতাড়ি যান না। আসসালামু আলাইকুম বুঝি। কেমন আছেন? ভালো ভালো বুঝি। আপনি বসেন বসেন। অফিসে যাচ্ছেন? অফিসে যাচ্ছি না, কাজে যাচ্ছিলাম আর কি। ওই যে আমাদের জীবনযাপনের মধ্যে তো ওই শুয়ে বসে থাকার ব্যাপারটা নাই। না ঠিক আছে ফুপাজি, এই ধরেন সবাইকেই কাজ করতে হবে, বিহবল হয়ে যাওয়ার মতো বিষয়। দিন মজুররা খেতে খামারে কাজ করে সারাদিন, আবার ওই ক্ষেতের পাশেই দেখবেন একজন বসে ওদেরকে চালিয়ে নিচ্ছে। আপনি বসেও কাজ করতে পারেন, দিন মজুরের মতো কাজ করতে পারেন, আপনার উপরে সেটা নির্ভর করবে ফুপাজি। না, তবে আরও একটা ব্যাপারে কিন্তু আমি বিহবল হয়ে গেছি। এই যে আপনার সাহিত্যের ব্যাপারটা, ওই যে কবিতার ব্যাপারটা, এসব রেখে আপনি নাকি ইদানিং এই দলিল দস্তাবেজ নিয়ে দৌড়দৌড়ি করছেন। বলবেন না, ফুপু আম্মা এত করে ধরলো যে না করতে পারলাম না। আর এই বিষয়টা তো আমাদের মাঝখানে আছে ফুপাজি, আমরা তো আসলে জমিদার ছিলাম। ইদানিং এই দলিল দস্তাবেজ নিয়ে দৌড়দৌড়ি করছেন। বলবেন না, ফুপু আম্মা এত করে ধরলো যে না করতে পারলাম না। আর এই বিষয়টা তো আমাদের মাঝখানে আছে ফুপাজি, আমরা তো আসলে জমিদার ছিলাম। মানে আমাদের যদিও বা এখন আর জমিদারি নেই, কিন্তু দলিল দস্তাবেজগুলো তো আছে, আর পড়ার অভিজ্ঞতাটাও আছে। না, এটাও আপনি একটা বিহবল গল্প বলেছেন। এই যে ঢাকা শহরে বাইরে বেরোবেন, বাসে উঠবেন, টেম্পুতে, মানে নিজের পক্ষে রিক্সায়, তো দেখবেন সবাই একই টোনে কথা বলবে। যে রিক্সাওয়ালা বলবে, স্যার এখন তো রিক্সা চালায়, কিন্তু আমার পূর্বপুরুষ কিন্তু স্যার জমিদারি ছিল। ফুপাজি, আপনার এই কথাটাও বিহবল করার মতোই, কিন্তু আচরণ বা প্রয়োগ জমিদারির, সেই বিষয়টা কিন্তু ওদের মাঝখানে আপনি পাবেন না। আমাকে ধরেন, ফুপু আম্মা এই জমিটার বিষয়ে আমাকে বলল, আমার মাঝখানে আচরণ এবং প্রয়োগ থাকার কারণেই কিন্তু আমি বের করতে পেরেছি ওই জমিটার দাম কয়েক কোটি টাকা। এই জমি নাকি আমার ফুপু আম্মা বিহবল করার মতো বিষয়, সে নাকি বিক্রি করে ব্যাংকে সে টাকা রাখবে। যেখানে জমির দাম এক বছরের দ্বিগুণ হয়, ধরেন এই জমির দাম এখন 3 কোটি টাকা, আগামী বছর হবে 6 কোটি টাকা, তারপরের বছর হবে 12 কোটি টাকা। চিন্তা করেছেন কেন ফুপু আম্মা এটা বিক্রি করবে? আমার কাছে পরামর্শ চাইলো, আমি বললাম ফুপু আম্মা এটা বিক্রি করা ঠিক হবে না। আচ্ছা, ওই যে আপনাকে একটা গল্প বলেছিলাম না, হ্যাঁ
আর ওই যে বট গাছ আর সাপের গল্প। হ্যাঁ ফুপাজি, এই গল্পটা আপনাকে আমি বলবো বলবো করে অপেক্ষা করছিলাম। আমি তো বের করেছি ফুপাজি। সব সাপের যে মেরুদণ্ড নেই এই বিষয়টা কিন্তু ঠিক না ফুপাজি। গুই সাপ আছে না, গুই সাপের মেরুদণ্ড আছে। এইটা আমি ডিসকভারি চ্যানেল থেকে আবিষ্কার করেছি। তো ডিসকভারি চ্যানেল দেখে আপনি আবিষ্কার করে ফেললেন। একটা গল্প বলি আপনাকে, খুব বিহবল হওয়ার মতো গল্প ফুপাজি, শুনবেন? বাঘ আর বিড়ালের গল্প ফুপাজি। তোমার কি মনে হয় তুমি জিততে পারবা? কি বলো ভাই, আল্লাহর রহমত আর যদি তোমাদের দোয়া থাকে আমি তো শুধু জিতবই না, আমি প্রথম হয়ে দেখাই দেব। চুমকি, আমি জীবনে কারোর জন্য কখনো দোয়া করি না, বুঝছো? কিন্তু এই প্রথম আমি তোমার জন্য দোয়া করছি এই বিষয়টা। ভাইয়া আমি না ঠিকই জানি তুমি আমাকে অনেক পছন্দ করো, তুমি চাও আমার সাকসেস হোক, এটা আমি জানি ভাইয়া। আচ্ছা, ভিতরে কি কি হইলো বললাম না তো। কি বলবো ভাইয়া, আমি তো প্রথমে ঢোকার আগে একটু ভয়ে ছিলাম, সব কিছু জানি হব, কিন্তু তারপর থাকে না ভিতরে একটু নার্ভাস ছিলাম ভাইয়া। প্রত্যেকটা মেয়ে খ্যাত, সবগুলো ক্ষেত, কেউ কিচ্ছু বোঝে না। আরও ভিতরে জায়গা আছে, ওই যে থাকে না উঁচা চেয়ারে বসা। আরে জজ, বিচারক, বিচার। হ্যাঁ জজ। তো যেই আমি ঢুকলাম এই চারজনে দাঁড়ায় গেল। কিছু জিজ্ঞেস কর নাই? কি আর জিজ্ঞেস করবে, আমাকে কি কিছু জিজ্ঞেস করা লাগে ভাইয়া? তো আমি নিজে থেকেই সব শুরু করে দিলাম। প্রথমে অপু বিশ্বাসের অভিনয় দেখালাম, রোমান্টিক অভিনয় ভাইয়া। তারপরে নাচ, তাও শাবনুরের নাচ দিয়েছি। ওরা তো দাঁড়াই আছে, কিচ্ছু বলতে পারতেছে না ভাইয়া, দেখে তো তারপর আমি কবিতাও বলে দিলাম, কিচ্ছু বাদ রাখি নেই। না, আমিও না মানে প্রচুর নার্ভাস ছিলাম, বুঝছো? মানে এখন একটু হালকা হইলাম। মানে তোমার কি হয়, কি অবস্থা হয়, কি অবস্থা দাঁড়ায়, মানে আমি না অস্থিরতার মধ্যে ছিলাম একটা, এখন একটা স্থির হলাম। খাও। ভাইয়া আমি তোমাকে টেনশনে ফেলে দিয়েছি না ভাইয়া, সরি। আরে না না, এটা শুধু তো ভালো টেনশন। খাও। চলো কোথায়? চলো আমরা একসাথে খেয়ে নিই। আমি তো কেবল গোসল করলাম, একটু পরে খাই। বুঝছি তুমি তো আমার সাথে খাবা না, আমার উপর থেকে রাগ এখনো কমে নাই তোমার, না? না না, কিসের রাগ? ওই দিন যে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। ওই যে চা খাওয়াটা, ওটা তো আমি কবেই ভুলে গেছি। আরও উল্টা আমি চাচ্ছিলাম যে আপনাকে সরি বলবো, বুঝছেন? আমি ওই দিন যে আপনার সাথে চিল্লাচিল্লি করছি, এটা আমার একদমই উচিত হয়নি। আমি রিয়েলি খুবই সরি। আসলে হয়েছে কি, ওই দিন আমার মাথা ঠিক ছিল না, বুঝছো? তুমি কিছু মনে করো না, আমি সরি। হ্যাঁ, খুব সরি। না না না, আপনি সরি হেন না, আপনি উল্টা আমার উপর কোনো রাগ রাখেন না। হ্যাঁ, শুভ কই? ও হচ্ছে ওই যে চুমকির সাথে বাইরে গেল একটু, চুমকির অডিশন নাকি জানি আছে, ওকে নামাই দিবে। শোনো বিপা, তোমার আমি একটা কথা বলি, তুমি কিছু মনে নিও না। হ্যাঁ, শুভর যে এই যে চুমকির সাথে এত মাখামাখি, এত চলাফেরা, এত ঘষাঘষি, এগুলো আমার ভালো লাগতেছে না। না, এটাকে আপনি এভাবে নিচ্ছেন কেন? ওরা তো ভাই বোন। তুমি যাই বলো বিপা, ভাই বোনের মেলামেশা কি এরকম হয়? আমাদেরও তো খালাতো ভাই বোন ছিল, আছে এখনো। কই তাদের সাথে তো আমরা এইভাবে ঘোরাঘুরি করি নাই বড় হওয়ার পর থেকে। যে কারো নজর হতে করবে, এটা কমিশনারের বাড়ি, কমিশনারের ছেলে, সবাই চিনে এলাকা। আসলে কি, চুমকি মেয়েটার সাথে তো আমি মিশছি, ও তো একদম লক্ষ্মী একটা মেয়ে, এমনি কোনো সমস্যা নেই, ও ভালো আছে। আর যে শুভ যদি ওর সাথে কোথাও বাইরে টাইরে যায়, আমাকে বলেই যায়। তোমাকে আমি মন থেকে ভালোবাসি, মন থেকে আদর করি তোমাকে অনেক, এই জন্য আমি বললাম, নাহলে বলতাম না। পরের বার তুমি আমাকে দোষ দিও না যে আপনি আমাকে কেন বললেন না। এটা দেখার পর আমার চোখে যেটা পড়ছে আমি সেটা তোমাকে জানাইছি। তুমি তারপর দেখো, তোমার সংসার, তোমার স্বামী, তোমাকেই দেখতে হবে। সাফার তো তুমিই করবা, আমি তো করব না। তুমি একটু খেয়াল রাখো, ঠিক আছে? আপনি এসব নিয়ে দুশ্চিন্তা করেন না, পজিটিভলি নেন, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে তুমি পরে আসো, আমি যাই, খেয়ে নিই। আচ্ছা ভাইয়া, আমার না শরীরটা কেমন যেন ছেড়ে দিয়েছে খাবার পর, খুব টায়ার্ড লাগছে। না না ভাইয়া, ডাব খাবো না, পেট ভরা। রাত খেলে ভালো লাগবে। ভাইয়া আমার একটু ঘুমোতে ইচ্ছা করছে। ঘুমাও। একটু ঘুমাই? হ্যাঁ ঘুমাও। ভাইয়া কিছু মনে করবো না তো? কি?
আমি তোমার কাঁধে একটু মাথা রেখে ঘুমোতে। রাখো, ঘুমাও, সমস্যা কি? ঠিক আছে। বেশিক্ষণ তো আর ঘুমাবো না, একটু পরে তো উঠে যাবো। ভাইয়া হ্যাঁ, কিছু বলেছো? না ঘুমাও সেটা বলতেছি, ঘুমাও, চুপচাপ ঘুমাও। মামা গান ছেড়ে দেবো, হ্যাঁ? আমার গান ছেড়ে দেবো। না না না। আর আপনি এত কথা বলুন না। আর এই যে লুইং গ্লাসে তাকান কেন? সামনে তাকান, রাস্তায় তাকান। ভাই, এই এদিক দিয়ে যাচ্ছিলাম। না আমিও নামলাম, এক জায়গায় যাবো, মানে পার্টি অফিসে যাবো একটু। ও আচ্ছা, উনি কে? আমার খালতো বোন, ওই যে সুন্দরী প্রতিযোগিতা আসছে তো, চিনা না এখন কোন আত্মীয় স্বজন, চিনায় লয়ে যেতে হয়, কি করুন কোন। খুব ভালো, খুব ভালো। শোনো, তোমার একটা জ্ঞানের কথা বলি। ঘর থাকলে দরজা থাকবে, দরজা থাকলে জানালা থাকবে, আর বারান্দা থাকলে তো কোনো কথাই নেই। চালিয়ে যাও, চালিয়ে যাও। আচ্ছা ওই যে আপনার ওই যে ইয়ে আছে না, কি যেন খালতো বোন, না খালতো ভাই না কাজিন যেন ক্যান্সার হয়েছিল, কোলন ক্যান্সার, ওনার কি অবস্থা? আর ওর কথা বলো না, অবস্থা আরো খারাপ। এই যে টাকা পয়সা শর্ট পড়ে গেছে, যে বাজেট করছে হচ্ছে না, এখন আবার বেরোছে কিছু টাকা পয়সা কালেকশন করবো। না ভাই, আমার কাছে তো অত টাকা নাই, এখানে 7,000 টাকা আছে, আমার 2,000 টাকা লাগবো। আপনি এটা না না, তোমার থেকে এর আগে নিশ্চিত করবো। না না লাগবে না, আমি লাগলে পরে বলবো না। আপনি তাহলে 7,000 টাকা রাখেন, আমি কার্ড দিয়ে তুলে নিব না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার 2,000 রাখো, 5,000 দাও। এইভাবে বারবার তোমার থেকে না না, নিতে। ঠিক আছে, আপনি ভালো থাকেন, আমার ফোনে কথা হবে। আচ্ছা, আপনি আমার এসো। জি। ভাবি, আরে তুমি চলে আসছো তো তাড়াতাড়ি, অডিশন শেষ। অডিশন ভাবি, আমার কথা বাদ দাও ভাবি। তুমিও যেখানে যে দাঁড়াতে ভাবি, চোখ বন্ধ করে তুমি উইনার। কোত্থেকে যে মেয়েগুলো এসেছে, পুরা বাংলাদেশের সব মেয়ে ওখানে চলে আসছে। কেন, কয়টা মেয়ে? 30 থেকে 40 জন ভাবি, সবাই তো হাঁ করে তাকায় আছে। তারপর আর কি ভিতরে ঢুকলাম। ওই যে ভাবি থাকেন একটা রুমের মধ্যে বসা 4 জন, একটু উঁচা উঁচা চেয়ার। জাজেস। হ্যাঁ, জাজেস। তো জাজেসদের কাছে গেলাম। ভাবি রুমে ঢোকার সাথে সাথে জাজেসরাও দাঁড়ায় গেল। মানে পারফরমেন্স করার আগে দাঁড়ায় গেছে। ওরাও তো ভুল করেছে, ওরা ভাবছে কি সিনেমার নায়িকা এখানে চলে আসলো কেন, এ তো প্রতিযোগিতা, আমি তো সিনেমার নায়িকা, মানে ওরা ভাবছে। কি করলা প্রথমে তো আমাকে অনেক কিছু বললো, যে মানে আমি বুঝছি কি কি জানি বলছে ইংলিশে, মানে আমাকে সুন্দর লেগেছে। তারপরে এখন পারফরমেন্স অভিনয় করে দেখাতে হবে। তো আমি তো আবার মাসালে দিলে সব সিনেমা দেখি। নতুন গত ঈদে রিলিজ হলো অপু বিশ্বাস আর আমাদের শাকিব খানের সিনেমাটা, দেখেছো না যে গত ঈদে? আমি তো ভাই বাংলা সিনেমা দেখি না, বুঝছো। তুমি বাংলা সিনেমা দেখো না? কি যে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি তো সব সিনেমা আমার একদম মুখস্থ, ওরা কিভাবে চলে ফিরে সব জানি। ওই সিনেমার রোমান্টিক একটা ডায়লগ থাকে, অপু বিশ্বাস শাকিব চলে যায়, ওর জন্য এই ডায়লগটা দেয়। তোমাকে একবার দেই ভাবি, তুমি বুঝবা না, তুমি ওই ফিলিংসটা বুঝবা না। দেই না না না, শোনো, আমি বুঝছি তুমি অনেক ভালো অ্যাক্টিং করছো। তুমি দেখো ভাবি, জাস্ট দেখো। দেই ভাবি, ওখানে না বুঝছো দাঁড়াই দিয়েছি, আমি দাঁড়াই ডায়লগটা দিই, হ্যাঁ বুঝছো, মানে ফিলিংসটা দাঁড়াই দিই। হ্যাঁ, না না সাগর, না, আমায় ছেড়ে যেও না সাগর। তোমার জন্য আমি আমার বাবার রাজমহল ছেড়ে চলে এসেছি সাগর। আমাকে ছেড়ে তুমি যেও না, আমার এই হাত ধরে আমাকে নিয়ে যাও সাগর, আমি যাব না সাগর, যেও না, ভালোবাসি শুধুই তোমায়। তুমি শুধু
একবার দেখো, একবার এই লাইনটা আমি তো মানে সেই জাজেসদের সামনে বলেছি, ওরা দাঁড়ায় গেছে আবার। মানে তুমি মোটামুটি সিলেক্টেড নাকি? সিলেক্টেড মানে কি, আমি একদম নাম্বার ওয়ান, এটা তোমাকে আমি লেখা দিই, বাট তারপরে যে থাকে না পারফরমেন্স করতে হয়। তুমি কিছু খাবা? না ভাবি, তুমি আগে কথাটা শোনো, আমি তোমাকে বললামই না কি হলো। একদম আমার সব ফাইনাল, তখন আমি চলে যাব। আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় তো দুইজন ম্যানেজার অলরেডি আমার নাম্বার নেওয়া শুরু করলো। তো আমি তো নাম্বার মানে দিয়ে ফেলতে নিয়েছিলাম, এমন সময় আমাকে ভাই একটা চোখ টিপ দিয়ে বললো। ভাইয়া চোখ টিপ মারছে? মানে তোমরা একসাথে আসোনি? ভাইয়া আসলো না যে? হ্যাঁ ভাইয়া, ভাইয়া আসলো কোথেকে ভাবি? তুমি তো কেবলই বললা ভাইয়া চোখ টিপ মারছে তোমাকে। দেখো তো ভাবি, মানে এই পুরা জিনিস নিয়ে না মাথা পুরা আলা হয়ে গেছে। ভাইয়া আসলো কোথেকে? শুভ ভাই তো যাওয়ার সময় চলে গেল, তুমিও তো জানো, আর তো দেখা হয় নাই। আপা আমি তো সব খুলে বললাম, কিছু লুকাইনি। আমি এখন কোথায় যাব? আমার ছেলেটাকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো? রাস্তা ছাড়া আমার কোথাও জায়গা নাই। আপনি বলেন আমি কোথায় দাঁড়াবো? কিছুদিন যাবৎ স্বাস্থ্য ভাইয়ের বাসায় আছে। ওর যে কোনো জোর, সে তো যে কোনো সময় আমার কাছ থেকে সুযোগ নিবে। এক সময় সে আমার বিয়ে করতে চাইছিল, বিয়ের বসে নেই তার কাছে। এখন সেই পুরো দোস্তের আমার কাছ থেকে সুযোগ নিবে। সব সময় শুধু নজরে তাকা। আপনার যদি ছোট বোন থাকতো, তাকে কি আপনি রাস্তায় ফেলে দিতে পারতেন? তাকে কি আপনি আশ্রয় দিতেন না? পা এখন আপনি আমাকে কি করতে বলেন? আপনি যা বলবেন আমি তাই মেনে নিব। আপনি কি এই বাসায় থাকতে চাচ্ছেন? আপনি যদি বলেন আমি তাহলে থাকবো। আপনি আমার সিদ্ধান্ত চাচ্ছেন কেন? আপনি এই কাজটা করার আগে তো আমার সিদ্ধান্ত চাননি। আপা আমি একটা ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দেন। আপনি এখন যা বলবেন আমি তাই মেনে নিব। এখন আপনাকে যদি আমি এই বাসায় রাখি, আমাদের সমাজে এটা খুব খারাপ দেখায়। হয় আপনাকে থাকতে হবে, আমাকে চলে যেতে হবে। ঠিক আছে, আপনি আপাতত থাকতে থাকেন। তারপর আপনি যার সিদ্ধান্তে এই বাড়িতে থাকতে চান, ওনার সঙ্গে আলাপ আলোচনা করে উনি যদি আপনাকে সিদ্ধান্ত দেন, তাহলে আপনি এখানে থাকবেন। ওনাকে তো ফোনেই পাচ্ছি না, উনি তো ফোন বন্ধ করে বসে রাখছে। উনি ইচ্ছে করে ফোন বন্ধ রেখেছেন। উনি চিটাগাঙে আছেন, দুদিন পরেই চলে আসবেন। তারপর উনি যেই সিদ্ধান্ত দেন সেটাই আপনি মেনে নেবেন। আমি সিদ্ধান্ত দেওয়ার মালিক না। আর আপনি প্লিজ কান্নাকাটি করবেন না। আপনি নিজেকে যতটা অসহায় ভাবেন, তার অনেক বেশি অসহায় আমি, এবং আমি অসুস্থ। আপনি আপনার ছেলেকে নিয়ে আসেন, আপনার কাপড় চোপড় নিয়ে আসেন। প্লিজ কান্নাকাটি করে আমাকে আরো অসুস্থ করে তুলবেন না। আরে খালাম্মা, আপনার মনটা অনেক খারাপ না? আপনার ছেলেটা কই? তুই এই ঘরের কাজের মেয়ে না? এই ঘরে কাজ করস না? হ। কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবি, বুঝছস? যা ভিতরে গিয়ে কাজ কর, যা। তোমার চোখ টিপ তো ভালো কাজে দিছে। কি? তুমি ওই যে ম্যানেজমেন্টের দুটো ছেলে চুমকির কাছে নাম্বার চাচ্ছিল, তখন তুমি চোখ টিপ দিয়ে ওকে নাম্বার দিতে নিষেধ করছো, ওকে সেভ করছো না? এটা তো অনেক ভালো কাজ করছো। কি বলো তুমি এইসব? ম্যানেজমেন্ট, চোখ টিভি, আমি তো বুঝতেছি না কিছু। হ্যাঁ কি? আচ্ছা শুভ, তুমি যদি চুমকির সাথে বাইরে যাও, আমি কি তোমাকে নিষেধ করব? তুমি ওর সাথে অডিশনে যাবা, এটা আমাকে বললেই তো হইতো। তোমার তো আমার কাছে লুকানোর কোনো দরকার তোমার ভুলে গেলাম না? তুমি পড়তেছিলা, তুমি ভুলে গেছো? তুমি পড়তেছিলা, আমি তো তোমার কাছে বলে গেলাম, এক ধরনের পারমিশন নিয়ে গেলাম। আর আমি তো ওরা নামাই দিয়া ট্যাক্সিটা ঘোরায় আমার কাছে চলে গেছি। আমি কি অনেক গিয়ে বসে রয়েছি নাকি? এটা চুমকি বলছে যে আমি ওর সাথে গেছি, চোখ টিপ দিয়েছি, এটা বলছে? হ্যাঁ, তো ডাকি, ওরা ডাকি, ডাকবো?
আমি আরো তাড়াতাড়ি চলে এলাম তোমার হলো ক্যান্ডেল ডিনারে যাবো। আর এর মধ্যে প্যাঁচ লাগাই দিছে পুরা। হ্যাঁ কেমন আছিস মা? মা ভালো আছি, তুমি কেমন আছো? তোমার শরীর কেমন? আমার শরীর ভালো, খুব ভালো আছি। তোর কথাই ভাবছিলাম। আমার কথা ভাবছো? কি ভাবছো? এই তো ভাবছিলাম তোর সঙ্গে কতদিন কথা হয় না, দেখা হয় না, মেয়েরা কেমন বিয়ে হলে পর হয়ে যায়, এইসব ভাবছিলাম রে মা। আম্মু দেখো, তুমি কিন্তু আমার মন খারাপ করে দিচ্ছ। এমন করে বললে আমি কিন্তু সবকিছু ছেড়ে ছুড়ে একদম একেবারে তোমার কাছে চলে আসবো। না রে মা, এখন তোর স্বামীর সংসারই মেয়েদের কাছে সবচাইতে বড়। তাহলে একটা কাজ করো আম্মু, তুমি চলে আসো, আসো কয়েকদিন আমার সাথে থাকো। আমি আসতাম রে মা, কিন্তু তোর বাবা তো বাসায়, এই জন্য আসতে পারছি না। আম্মু জানো, আমি তোমাকে অনেক মিস করি। আমিও খুব মিস করি তোকে। ঠিক আছে বিপা, এখন রাখি, পরে কথা বলবো। হ্যাঁ আম্মু আর একটু কথা বলি না প্লিজ? কোনো গেস্ট এসছে মনে হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি ফোন দিও। তোমাকে দেখতে কেমন যেন লাগছে, কি মাঝে তোমার কি মন খারাপ ভাইয়া? মন খারাপ না, শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করে। সেলুনে যাবো ভাবতেছি, আবার ইচ্ছাও করতেছে না যাইতে। ভাইয়া আমি তোমার সাথে যাই। আরে ওটা তো পোলা গোসল, মানে তুমি যাবে কেন? আমি কোনো সেলুনে কোনো মায়া ব্যবস্থা নাই, থাকলে কত ভালো হইতো। লাগো হাত কি আর ওরকম নরম নেই। শুনছি বিদেশে এরকম অনেক সেলুন আছে যেখানে মায়েরা কাজ করে। এরপর জানো গিয়ে কেমন জিনিসটা টেস্ট নিয়ে আসছে। ও ভাইয়া, তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু আবার মাইন্ড করতে পারবা না। রাখো, আমি তোমার কথা কেমন রাখছি। ভাইয়া তুমি যখন আমাকে নিয়ে বাহিরে যাও, তখন তো তুমি আমার জন্য কত কেয়ারিং থাকো, কত সুইট করে কথা বলো, আর রোমান্টিক ভাবে তাকাও আমার দিকে, আমারও কত ভালো লাগে। কিন্তু তুমি বাসায় আসলে কেমন যেন চেঞ্জ হয়ে যাও, আমার দিকে তাকানো তো দূরের কথা, তুমি আমাকে পাত্তাও দাও না ভাইয়া। তুমি এরকম যে কেন করো আমি না বুঝি না, আমার অনেক কষ্ট লাগে। তুমি সামান্য জিনিসটা বুঝো না, তাহলে তুমি অভিনয় কেন করবে, মডেলিং কেন করবে? ধরো আমরা যখন বাইরে যাই, সেখানে তো আমার বউ থাকে, মা বাবা কেউ থাকে না, কাজের লোক থাকে না, কিছু না। ঘরে আসলে বউ থাকে, সেইখানকার যে পরিবেশ বুঝে তো চলতে হবে। আই এম সো সরি, আমি এখন বুঝেছি তুমি কি বলতে চাচ্ছ। যেখানে যেরকম পরিবেশ সেখানে সেরকম, তাই? বুদ্ধিমতী সুন্দরীরা একটু দেরিতে বুঝবে, কিন্তু বুদ্ধিমতী সুন্দরী। ভাইয়া তাহলে চলো না আমরা এখন কোথাও থেকে ঘুরে আসি। ঘুরতে যাবো ঢাকার বাইরে না ঢাকার ভিতরে? ঢাকার বাইরে না তো ভাইয়া, ঢাকার মধ্যে। ভাইয়া আমি না এফডিসিতে যাবো, আমাকে নিয়ে যাও প্লিজ। এফডিসিতে যাবো তুমি? ভাইয়া আমাকে তো এখন থেকে ওখানেই যেতে হবে, আফটার অল আমার সব শুটিং তো ওখানেই শুরু হবে। তোমরা তো জানোই আমি হব চ্যাম্পিয়ন, তো আমি ভাবলাম তোমার যখন এত পরিচয় আছে, আমি আগে যে পরিচয় হয়ে আসি সবার সাথে। তোমার এখন ওখানে যাওয়া কোনোভাবেই ঠিক হবে না, কারণ এখন তুমি ওখানে গেলে তুমি একটা সাধারণ মানুষের মতো যাবা, কিন্তু তুমি যখন নায়িকা হয়ে যাবা তখন দেখবা গেট থেকে শুরু করে ভিতরে যতই তুমি ভিতরে ঢুকবা ততই তুমি সালাম আলাইকুম ম্যাডাম এই শুনতে থাকবা, এবং তোমার বসতে দিবে চেয়ারটাই না, যদি কেউ বসা থাকে উইঠা গিয়ে তোমার চেয়ার পাইতে দিবে। ঠিক আছে, তাহলে যখন নায়িকা হব তখন নিয়ে যাবা। তখন আমার যাওয়া লাগবে না,
তখন দেখবা হাজার হাজার ডিরেক্টর তোমারে বাড়ি থেকে এসে নিয়ে যাইতেছে। তাহলে চল একটা কাজ করি ভাইয়া, সিনেমা দেখতে যাই। ওরকম ভালো সিনেমা তো কোথাও চলতেছে না। আচ্ছা বাজে কটা দাও তো। 11:33। তাইলে যাইতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা। চলো গাজীপুরে যাই। গাজীপুরে আমার এক বড় ভাই তো না সিনিয়র ফ্রেন্ড আর কি, তার একটা বাংলো আছে, ওখান থেকে ঘুরে আসি। না না ভাইয়া, ঢাকার বাইরে এত দূর বাংলোতে যে কি করবো, এটা তো বাসার মতোই ভাইয়া, যাবো না। আরে ওটা তো বাংলো না, ওটা তো শুটিং স্পট। তুমি হসপিটালের নাম শুনো নাই? হ্যাঁ ভাইয়া শুনেছি। ওইরকম ওখানে সারা দিন রাত শুটিং হইতেছে, নাটকের শুটিং, সিনেমার শুটিং, তারপরে তোমার অ্যাডভার্টাইজের শুটিং, তারপরে মিউজিক ভিডিওর শুটিং। ওখানে মিউজিক ভিডিও হয়? হ্যাঁ। তাহলে তো আমি ওখানেই যাবো। আর তোমার অনেক পরিচিত লোকজন আছে না? আরে কি বললাম তোমারে, পুরা স্পটই তো আমার সিনিয়র ফ্রেন্ডের। ওখানে আমি ওরা ফোন দিব, আমরা কোথায় পুরো খাবারের আয়োজন, সমস্ত আয়োজন রেডি করে রাখবে, খালি একটা ফোন দিবে। তাহলে ভাই আমি এখন রেডি হয়ে যাচ্ছি। রেডি হও। তুমি যাও ভাইয়া। আমার যাইতে তাড়াতাড়ি হও। আমার ফিরতে হবে। এটা কিন্তু শেষবার। এরপরে যদি এই বাড়ির আশেপাশে আপনার চেহারা আমি দেখি, স্ট্রেট পুলিশে দেব। পুলিশে দিবেন? কমিশনার তো স্বামী, মাস্তান দিয়ে ফিরাই বাইন। ঠিক আছে, আপনার স্বামী তো অনেক সময় হয়েছে না, ভিতরিকে বই 2টা আলাপ করি, খোঁজ গল্প করি, চা পানি খাই, আলাপ সালাপ করি, আপনার ইতিহাসটা কই, আপনি যে আমার বউ আছিলেন সেটাও জানাই, সব কিছু করি, তারপরে আমি যাই। এই নেন, এখন যান। কত দিলা? যা আছে তাই দিছি, যান তো যান। সাইলাম 10,000 দিছে, 4,000। এটা তো আমার আমদানি বাড়া হইতো না, এর মধ্যে আরো বাঘ বাটোরা আছে, বেতাল আছে তো। ভাই আপনার কাছে মাপতে আপনার 2টা পায়ে ধরি, আপনি কেন আমার সাথে এরকম করতেছেন? আমার পিছনে কেন লাগছেন? আমি কি আপনার কোনো ক্ষতি করছি বলেন? আপনি যে কি বিপদের মধ্যে আজকে আমারে ফেললেন। যান যান প্লিজ, যান যান তো যান। ঠিক আছে, এই তারিখে আমি এই 4,000 লয়ে যাইতেছি, কিন্তু আগামী তারিখে আমার 20,000 টাকা দিতে হইব। এখন গেলাম আমি। ভাই মাপ চাই আমি আপনার কাছে, পরে হিসাব মিলায়েন। আপনি এখন যান প্লিজ, পায়ে ধরে যান। কি ব্যাপার, কি সমস্যা বলেন? আপনাকে এরকম লাগতেছে কেন? কিছু বলবেন? হ্যাঁ, ওই যে বাগানে যে লোকটাকে দেখলাম, কি উনি কোনো খারাপ সংবাদ দিয়ে গেছে? আপনার কোনো আত্মীয় স্বজন টাকা দিচ্ছেন দেখলাম, কি হয়েছে বলেন? ওই লোকটা সম্বন্ধেই তোমার সাথে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলেন। তুমি বলো, তুমি কারোর সাথে শেয়ার করবে না কথাটা? আগে বলেন তো। তুমি আগে আমাকে কথা দাও যে তুমি কারোর কাছে বলবা না, শুভর কাছেও না, প্লিজ। তুমি যদি কাউকে বলে দাও, আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আল্লাহ, এগুলো আপনি কি বলতেছেন? আমি বলবো না কাউকে, বলেন। কিভাবে যে বলি, ওই লোকটার সাথে আমার আগে একবার বিয়ে হয়েছিল। এই ফ্যামিলির কেউ জানে না সেটা। বেশি দিন থাকি নাই, 3 দিন ছিলাম। অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল তো। আর লোকটা অনেক খারাপ, ওর ফ্যামিলিটাও অনেক খারাপ, আমরা জানতাম না। তো এখন টাকা দিচ্ছেন কেন? ও কোত্থেকে যেন জানছে যে এই ফ্যামিলির লোকজন জানে না যে ওর সাথে আমার বিয়ে হয়েছিল। এইটা জেনেই ও এখন আমার ব্ল্যাকমেল করতেছে আর বলছে টাকা না দিলে বলে দিবে। আজকে তুমি দেখছো না, আজকে প্রথম না, তোমার বিয়ের আগে থেকে এই ঘটনা। আমি টাকা দিয়েই যাচ্ছি, আর আমি রাতে ঘুমাইতে পারি না, টেনশনে থাকি, খাইতে পারি না। ঘুমাইতে গেলে আমার এই টেনশন আসে, কখন চলে আসে টাকা নিতে, কে দেখে ফেলে। গেটের কাছে কোনো লোকজন ঢুকতে দেখলেই আমার ভয় লাগে যে ও আসতেছে টাকা নিতে। আমি যে কি করবো আমি বুঝতে পারতেছি না। আমি 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 কিছু চিন্তা করে কুল পাইতেছি না। আমার মনে হয় কি আপনি ব্যাপারটা বাবার সাথে শেয়ার করেন। হ্যাঁ, আমি একবার ভাবছিলাম যে ওনার সাথে ব্যাপারটা শেয়ার করি, কিন্তু ওনাকে তো আগে থেকে বলা হয় নাই, বুঝছো। এখন কিভাবে নিবে ব্যাপারটা, কষ্ট পায় কিনা
এই জন্য আমি সময় নিচ্ছি যে পরে জানাই। আর আমি বুঝে উঠতেছি না যে কিভাবে জানাবো, কি করবো। তুমি আমার একটা বুদ্ধি দাও প্লিজ। আর তুমি যদি বিষয়টা অন্য কারোর সাথে শেয়ার করো তাহলে তো আমি আত্মহত্যা করতেই হবে আমার। আপনি এসব কি বলেন? আপনি একটা খারাপ মানুষের জন্য আত্মহত্যা কেন করবেন? আপনি একদম টেনশন করেন না আর এত মন খারাপ করেন না তো। বাবাকে আমরা দুজনে মিলে ম্যানেজ করব। আর ওই পাজি লোকটাকে আমি সাহায্য করতেছি। লোকটার নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ আছে। আচ্ছা নাম্বারটা আমাকে দিয়েন। আপা এইখানে বসে আছো কেন? কি হয়েছে? শরীর না মন খারাপ? আমার শরীর খারাপ না মন খারাপ থাকলেই কি না থাকলেই কি তোর সমস্যা আছে? তুই কি করতে পারবি? করতে পারবো না কেন? আমি তোমার ছোট ভাই, আমি যদি তোমার জন্য কিছু করতে না পারি পারবে কি? আর আমি এই বাড়িতে আসছি কেন? আসছি তো তোমার জন্য কিছু করার জন্য। কি হয়েছে কম? আজকে আবার ওই হারামজাদাটা আসছিল। ওই হারামজাদা আবার আসছিল নাকি? তো তুমি আমার কল নাই কেন? তুমি আমার ডাকতা, আমি ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিতাম। হ্যাঁ, তুমি ওরে ঠ্যাং বাইন্ধে হাতে ধরায় দাও আর সারা দুনিয়ার লোকজন জানাজানি হোক, দেখুক, সবকিছু জানা যাক। খুব ভালোই বুদ্ধি হয়েছে তোমার। তারপরে? তারপর কি 4000 টাকা নিয়ে গেছে। 10,000 টাকা চাইছিল, আমার কাছে ছিল তো মাত্র 4000। 4000ই দিচ্ছি, দিয়ে তাড়াতাড়ি পার করছি। না হলেও 20 বার টাকা নিছে আমার বিয়ের পর থেকে। তোরে বলছি একটু ঠেকাইতে, তুই কিচ্ছু করতে পারছ না। অন্য কেউ যদি দেখে ফেলে তো ভাগ্যিস ওই মেয়েটা দেখছে। কে দেখছে? দীপা আমার কে আমি দেখে ফেলছে। তারপরে হাতে পায়ে ধরে ওরে প্রমিস করাইলাম ও যেন কারো কাছে না বলে, আমার এই বিপদের মধ্যে যেন সাহায্য করে আমারে। পরে প্রমিস করছে কারো কাছে বলবে না, আর বলছে ওই এটা হ্যান্ডেল করবে। তো দুলাভাইয়ের কাছে বুঝায় টুঝায় বললে ও শেয়ার করবে ব্যাপারটা, ওই সব কিছু দেখবে। ও একটা ভালো মেয়ে দেখে এটা বলে নাই কারো কাছে, আর এই জিনিসটা করবে, আমাকে হেল্প করবে। ও যদি অন্য কোনো খারাপ মেয়েদের মতো মেয়ে হইতো তাহলে কি হইতো? ওরে আল্লাহ পাঠাইছে এই সংসারে আমার হেল্প করার জন্য, আল্লাহ বাঁচাইছে আমার। এই মেয়েটা খুবই ভালো, আমি বুঝি নাই এতদিন। আর তুই ও নিজের ভাই, নিজের রক্ত হয়ে তুই কি করলি? এটা কি করলাম মানে? কি করলি? তোরে তো কবে বলছে ওরে শায়েস্তা করতে, এবাদত যেন না আসে এই বাড়িতে। তুই কিছুই করতে পারস নাই। শোনো, এখন আমি যেটা বলবো এটা ঠান্ডা মাথায় শুনবা। এক্সাইটেড হওয়া যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না। আরে বলো না। এই যে এক্সাইটেড হয়ে গেছে, তাহলে তো বলবো না। আচ্ছা বলো। এই যে এই নাম্বারটা থেকে কয়েকদিন ধরে আমাকে চরম আকারে জ্বালাইতেছে, বুঝছো? বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলে ব্ল্যাকমেইল করে। আরে এটা তুমি কি কও? তুমি আমার আগে বলবো না? ওরে তো আমি ফোনের মধ্যে মাইরালাম। না, আগে পুরাটা শোনো। মানে আমার মনে হয় কি উনি যাকে চাচ্ছে বা খুঁজতেছে আমি সেই মেয়েটা না, বুঝছো? উনি যাকে ব্ল্যাকমেইল করতে চাইতেছে আমি সে না। তুমি এটা কেমনে বুঝলে যে এটা তুমি না অন্য একজনেরটা তোমারে করতেছে? বুঝছি, মানে বোঝা যায় না। মানে উনি যে ধরনের কথাবার্তা বলে এগুলো তো আমার লাইফের সাথে কোনো মিলই নাই। তুমি জাস্ট এটা করবা যে উনি আমাকে হুমকি দিচ্ছে যে উনি বাড়ির মধ্যে এসে আমার সংসারে আগুন জ্বালিয়ে দিবে, যাতে এইটা সে কোনো কিছু করতে না পারে, বাড়ির ধারে কাছে আসে। হুমকি দিছে? বাড়ির মধ্যে চলে আইছে? আসেনি, বাট উনি বলছে যে উনি বাড়ির মধ্যে এসে। আরে তো আমি গেটের মধ্যে, ও তো গেট দিয়ে, ও তো মহল্লায় ঢুকতে পারবো না। ওরে তো মহল্লায় ঢোকার পথে আর ঠ্যাং আমি কেটে দেবো। না না, শোনো বাবু, এরকম কিছু করতে হবে না, পাটা কিছু কাটতে হবে না। তুমি ঠান্ডা হও, তুমি নিজে কিন্তু ইনভলভ হও না, বুঝছো? তুমি নিজে ফোন দিতেছো কেন? আমি ওটারে ফোন দিচ্ছি না। তুমি শোনো, হ্যাঁ বলছে। আচ্ছা তোরে আমি একটা নাম্বার SMS করতেছি, বুঝছস? তুই এই নাম্বারটা কার, কই থাকে, ওর দেখতে কেমন, ওর ক্ষমতা কি, কই কিভাবে, সবকিছু আমার জানা। কি গুড় 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 করতেছো? এদিকে আসো না তাড়াতাড়ি, এত দেরি হয় নাকি? আরে আসছে, দেরি কি করো কেন? দাঁড়াও, আসো তাড়াতাড়ি আসো। কি এত হাসি কি হইল? কেন হাসি জানো? মনে হচ্ছে পৃথিবীতে আমার মতন সুখী মানুষ আর কেউ নেই। মনে হচ্ছে আমি একজন সর্বশ্রেষ্ঠ প্রেমিক। মনে হচ্ছে আমি একজন সর্বকালের সর্বযুগের মহানায়ক। আমার মনে হচ্ছে আমি সম্রাট শাহজাহান, আর আমার সামনে বসে আছে মমতাজ। এই মমতাজের জন্য আমি একটি তাজমহল নির্মাণ করে যেতে চাই। কেন? তুমি কি চাও যে তোমার আগে আমি মারা যাই? তুমি কি পাগল হয়েছো?
আমি ওই সম্রাট শাহজাহানের মতো নয়, আমি আধুনিক শাহজাহান। আমি জীবিত অবস্থায় এই মমতাজের সামনেই তাজমহল নির্মাণ করতে চাই। কই আপনার আগের বোর জন্য তো তাজমহল দূরের কথা, একটা খেলনা ঘরও তো বানায় রাখেননি। খেলনা ঘরতে কি হবে, আমি তাকে আমার হৃদয়ের মধ্যে স্থান দিয়েছি। আচ্ছা এসব কথা বাদ দাও তো, কি বলছো বউটা? কেন, আমার শুনতে ইচ্ছা করতেছে, বলো না, শোনো, আমার ভালো লাগতেছে, বলো, তুমি বলো। আচ্ছা শোনো, তোমাদের বিয়ে হয়েছে কিভাবে, মানে প্রথম দেখা থেকে হয়েছে, কিভাবে হয়েছে? মানে প্রেমের বিয়ে ছিল নাকি অ্যারেঞ্জ? কি যে বলো তুমি। শোনো, সে ছিল স্কুল গোয়িং একটি মেয়ে, তাকে আমার খুব ভালো লেগেছিল। তাকে এতটা ভালো লেগেছিল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমাকে বাদ দিয়ে দিল কিভাবে ভাইয়া? আমি খুলনা থেকে কত প্রিপারেশন নিয়ে এসেছি, ওরা যেভাবে যেতে বলছে, যেটা করতে বলেছে সবই তো করেছে। হ্যাঁ, এত হতাশার তো কিছু নাই, তুমি এত অস্থির হইতেছো কেন? না ভাইয়া, আমার না আর কিছু ভাল লাগছে না, মরে যেতে ইচ্ছে করতেছে, আমার কিছু হলো না। তুমি সিলেক্ট হলে কি করতা? কি করতা বলো? কি করতাম ভাইয়া, এটাই তো আমার স্বপ্ন। শুটিং করতাম, নায়িকা হতাম, মডেলিং করতাম, সবাই দেখতে আসতো। শোনো, তুমি নায়িকা হবা, ঠিক আছে? আমি তোমার নায়িকা বানাবো, বুঝতে পারছো? তুমি অভিনয় করবা, তারপরে নাটক করবা, সিনেমায় অভিনয় করবা, তারপর মডেলিং করবা, সব করবা। দরকার হলে আমি টাকা খাটাবো, আমি সিনেমা বানাবো, আমি সিনেমায় টাকা খাটাবো, ওই সিনেমার নায়িকা তুমি হবা। তুমি দিবা আমাকে। তুমি তো বিশ্বাসই করো না আমি কোনো কাজ করতে পারি, আমি কোনো ইনকাম করতে পারি। আমি কোনো কাজই করতে পারি না, আমি খালি বাপের উপরে বৈশাখ খাই। বিয়ের আগেও বাপের টাকায় চলছি, বিয়ের পরেও বাপের টাকায় চলি, এটা তোমার ধারণা। সেই ধারণা তুমি যে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো, এই ঘ্যান ঘ্যান আর করতে হবে না। মানে কি, তুমি চাকরি পাইছো? আরে না, কি কও তুমি? আমরা চাকরি করব, এই বংশের সন্তানেরা চাকরি করব, তুমি কি কও? আর যা করতেছি এখানে চাকরি দেবো মানুষের, বুঝো নাই? তোমার আমি কাউসারের কথা বুঝি না? হ্যাঁ, কে জানি। আরে তুমি কাউসারের চিনো না? তোমার বলি নাই, আমার বন্ধু কাউসার, যারে আমি আমার পকেটের পয়সা দিয়ে ভর্তি করাইছি, কলেজে ভর্তি করাইছি। ও এখন কোটি কোটি টাকার মালিক। আজকে চায়না, কালকা বেলজিয়াম, পরশু হংকং, তরশু বাংলাদেশ, ও সারা দুনিয়া চৈসা বেড়ায়। তাতে তোমার কি? ও কইল, বন্ধু কোটি দশেক টাকা ল, তোর ঋণ আমি স্বীকার করতে চাই, কিছু একটা কর, ব্যবসা বাণিজ্য কর। কিন্তু ব্যবসাটা কি? সেটাই তো গুল ঢেউস। আমরা করব হচ্ছে তোমার আর্ট কালচারের সেবা করব। কি করবা? আরে আর্ট কালচার বুঝো নাই? সিনেমা, টেলিভিশন, নাচ, গান, বাজনা, সমস্ত কিছু, এই সমস্ত কিছুতে আমরা টাকা খাটাবো, সেখান থেকে যে লাভ হইব সেটা আমগো। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, মানে তুমি হচ্ছে প্রডিউস করবা, প্রডিউসার হবা, তাই তো? না, আমি প্রডিউসার, কিন্তু হ্যাঁ আমি তো প্রডিউসার কারণ মানে কাউসার তো সবসময় সময় দিতে পারবে না, ও তো সারা দুনিয়া নিয়ে থাকবো, আমি তো ব্যবসাটা দেখুন। আর আমরা আর্ট কালচার করছি না, আমরা বন্ধু, আমি কাউসার, আমরা ছোটবেলায় একটা ব্যান্ড বানাইতে চাইছি, ব্যান্ডটা হয় নাই, কিন্তু আমরা বসছিলাম, মিটিং করছিলাম, টাকা পয়সার জন্য পারি নাই। তারপরে আমরা এলাকার মধ্যে মঞ্চ নাটক করছি। কিন্তু এটা যে করবা, এটাতে তোমার বেনিফিটটা কি? এই তো তোমরা খালি প্রফিট খুঁজো, প্রফিট তো নানা দিক দিয়ে আছে। এখন যদি তুমি টাকা পয়সার বেনিফিটের কথা কও, তাইলে ধরো আমরা 100 টাকা খাটাইলাম, 100 টাকায় আমরা ধরো একটা নাটক বানাইলাম বা সিনেমা বানাইলাম, এর থেকে যদি 1 টাকা লাভ হয় তাহলে 50 পয়সা আমার আর 50 পয়সা কাউসারের, মানে 50-50 শেয়ার। এই তো বুঝছো, 50-50। কিন্তু তুমি যে সব করবা, বাবা কি রাজি হবে? আরে রাজি না হয়ে যাইব কই? আব্বা কি করতো?
আব্বা প্রচুর মঞ্চ নাটক করছে, তুমি বুঝো নাই? তাই? এই আর্ট কালচারের রক্ত যে আমার শরীরে, এই গুণ, এই সব তো আব্বার কাছ থেকে আসছে। আমার যত সব দোষ গুণ সব আব্বার কাছ থেকে। আর তাছাড়া তুমি আছো না, তুমি তুমি কিভাবে আছো? তুমি এই প্রতিষ্ঠানের মনে করো, আমি যদি চেয়ারম্যান, না আমি তো চেয়ারম্যান হইতে পারবো না, চেয়ারম্যান তো কাউসার, আমি এমডি, তুমি উপদেষ্টা হিসাবে থাকলা। আর উপদেষ্টাটা কিভাবে? উপদেষ্টা হলো ধরো কোনো সিনেমা আমরা বানাইলাম, কোনো সিনেমা বানাইতেছি, সেখানে নায়িকা সিলেক্ট করতে হবে, তুমি করলা। আচ্ছা ঠিক আছে, আগে শুরু করো তো, তারপর দেখা যাবে। আর স্টার্ট তো হয়ে গেছে, তোমার সাথে আলোচনা তো স্টার্টেরই একটা অংশ। আমি তো অনেক গবেষণা করে চিন্তা ভাবনা করে তারপরে ব্যাপারটা এগ্রি করছি। কম টাকার কথা না তো, 10 কোটি টাকা, তুমি বুঝছো? ভাইয়া, আজ যদি তুমি আমাকে না বাঁচাতে পারো, আমার কি হতো? আমার কি হতো? আন্টি চলে আসে। আন্টি খুব জোরে একটা নাচ উঠেছি, একটু দেখেন। না আমি দেখবো না এখন, রাখো। একটা ডায়লগ, খুবই ধামাকাদার একটা ডায়লগ। শুনবো না, শুনবো না, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা বলতে আসছি। ইম্পর্টেন্ট কথা? তাহলে তাই আমরা বসেই কথা বলবো, চল। বসা দরকার নেই। শোনো, তুমি যেটা করতেছো সেটা কি ঠিক হচ্ছে? তুমি কি বুঝতেছো তুমি কি করতেছো? কি আন্টি নাচের কথা বলছেন না ডায়লগের কথা বলছেন? এইগুলা কিচ্ছু না। তুমি যে একটা মেয়ের সংসার ভাঙতেছো, এটা কি তুমি বুঝতেছো? আরেকটা মেয়ের সংসার? আন্টি আপনি কি আমার সম্পর্কে কথা বলছেন? এখন কিছু বোঝো না? না, শুভর সাথে তুমি যেটা করো, ঘষাঘষি জড়াজড়ি, ও তো বিবাহিত একটা ছেলে, এটা কি করা ঠিক? ওর তো বউ আছে ঘরে, তাই না? এটা তো বুঝতে হবে তোমার। আন্টি আপনার কি মাথা ঠিক আছে? শুভ ভাইয়া আমার ভাইয়া, আমি আমার ভাইয়ার সাথে কি করব, কিভাবে চলবো, সেটা আমার মনে হয় আপনার থেকে শুনতে হবে না। আপনি আমাকে এসব কথা কেন বলছেন? আপনি যদি আরেকবার আমাকে এসব কথা বলেন, আমি এখনই ভাইয়াকে যে সব বলে দেবো। তুমি ওকে ভাইয়াকে বলে দেওয়ার ভয় দেখাও? তুমি জানো আমি কে? আমি কাউকে ভয় পাই? যাও বলো, বলো এক্ষুনি বলো, যাও। আন্টি আপনি কিন্তু আমাকে অনেক অপমান করছেন। শোনো, তোমাকে আমি শেষবারের মতো একটা রিকোয়েস্ট করতেছি, তুমি যেগুলা করতেছো এগুলো বাদ দাও। তুমি ওই সংসারটাকে টিকতে দাও, সংসার ভেঙ্গো না। এর পরিণাম কিন্তু তোমার ভালো হবে না। আপনি প্লিজ আমাকে কি করতে হবে কি না করতে হবে আমাকে কিচ্ছু বলতে আসবেন না, ঠিক আছে? আপনার কাছে আমার শিখতে হবে না, আমি এখন অনেক বিজি আছি। আপনি এখন এখান থেকে যান, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। থ্যাংক ইউ, ইউ ক্যান গো গো। Miss Ballhut, finding the gap, giving the strike to Umar Akmal. শুভ যে চুল কিনে নিয়ে যে বাড়াবাড়িটা শুরু করছে, এটা কি তুমি দেখো, কিছু বোঝো? কেন, কি করছে ওরা? কি জানো, আমি আসতেছি নিচে আসবো বলে দেখি যে কান্নার শব্দ। কান্নার শব্দ কোত্থেকে আসে? আমি খুঁজতে খুঁজতে দেখি যে চুমকির ঘর থেকে কান্নার শব্দ আসে। আমি গেছি দরজার কাছে, যাই দেখি কি শুভরে ধরে সে জড়া ধরে কান্নাকাটি করতেছে। আচ্ছা করছে তো কিছু, ওরা তো ভাই বোন, হইতেই পারে, ব্যাপার না তো। তুমি না আসলে কান্নাকাটি করতেছে কেন জানো? সিনেমার নায়িকা হবে, আসছে না তো, চান্স পায় নাই। ওই মেয়ে তো নায়িকা হইতে পারবে না, এখন মডেলিং করতে পারবে না, নাটকও করতে পারবে না, সিনেমা করতে পারবে না, তো চান্সই পায় নাই। পরে শুভ ওরে সান্ত্বনা দিচ্ছে যে ও টাকা খরচ করে নিজে নাটক বানাবে, সিনেমা বানাবে, আর ওই মেয়েকে নায়িকা বানায় ছাড়বে। ও শুভ তো আমাকে বললো যে ওর কোন ফ্রেন্ডের নাকি প্রোডাকশন হাউস আছে, ওখান থেকে টিজনেস করে, নাটক সিনেমা বানায়, ওটা নাকি অনেক প্রফিট, তো ও বিজনেস করতে চায়। আরে ভুয়া কথা, সব মিথ্যা কথা। তোমার মিথ্যা কথা বলছো ওরে নায়িকা বানানোর জন্য। আচ্ছা থাক, ও তো এমনি বসেই আছে, কাজ টাজ করলে তো ভালো, আর আমাদের আত্মীয় স্বজনের মধ্যে নায়িকা হলে তো ভালোই। তুমি আমার এত বড় একটা উপকার করছো, আর তাছাড়া আমার কেন, তুমি সবারই মানুষের উপকার করতে পছন্দ করো, আমি জানি, মানুষকে ভালো চাও সব সময়, কিন্তু তোমার ভালো হোক এটাই আমি চাই, আর কিছুই না। আমি তোমার ব্যাপারটা বুঝি না কিছু। আপনি ভাবছেন আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। তাহলে কিছু বলো না কেন? আপনি এগুলো নিয়ে টেনশন করেন না, দেখবেন যে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেছে। আবার সবই তো মোটামুটি শুনলেন, এখন আপনিই আমারে বাঁচাইতে পারেন। এখন আমি ভাই আপনাদের ব্যাপারে কি বলতে পারি আমি আসলে ঠিক বুঝতেছি না, কারণ আপনাদের দুইজনের পার্সোনাল ব্যাপার, এখানে আমার ইন্টারফেয়ার করাটা কতটুকু ঠিক হবে এইটাও আমি আসলে বুঝতে পারতেছি না। আপনি একবারের জন্য ওরে শুধু ডাক দেন, আমি দেখব, একটা কথা বলে চলে যাবো। আপা ওকে ডাক দিব। আচ্ছা আপনাদের বিয়েটা জানি কতদিন হয়েছে বললেন? বিয়ে হয়েছে এই 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস। আপনার বাবা কি করে?
বাবা সুগার মিলে সুপারভাইজার। সুগার মিলে জব করে। আপনি কি করেন? আমি এই মাত্র ডিগ্রি পাস করছি, আর আমাদের একটা পারিবারিক ব্যবসা আছে, ওটা দেখাশোনা করছি। কিসের ব্যবসা আপনাদের? বেকারির ব্যবসা। ও, বেকারির ব্যবসা। আচ্ছা, আপনারা যে বিয়ে করছেন আপনার ফ্যামিলি কি এটা জানে? না, আমার ফ্যামিলিকে আমি জানাইনি। ওর ফ্যামিলিকে জানাইছেন? আমি জানাইতে চাইছিলাম, ও তো আমার নিষেধ করছে। এইটা কি ধরনের কথা ভাই? আপনার গার্ডিয়ান জানে না, ওর গার্ডিয়ান জানে না, আপনি তাহলে কিসের উপর বেস করে ওকে বউ হিসেবে দাবি করতেছেন? আর আমি বা কেন আপনার কথা বিশ্বাস করব? আমাদের হানিমুনের ছবি আছে, বিয়ের ছবি আছে। ভাই ছবি তো আজকাল যে কেউ বানাইতে পারে, আজকাল ডিজিটাল যুগ। আপনি হয়তো ফটোশপে যায় ছবি অ্যাড করে না, আমাদের বিয়ের কাবিন নামা আছে, এই যে দেখেন আপনার ব্যাগে সব ঠিক কিছু। আছে, দেখেন আমি দেখাই। না না না, লাগবে না। আবার এখন আপনিই বাজাইতে পারেন আপা, একটা বারের জন্য পরে ডাক দিয়ে দেন, একটা কথা বলবো, আমি কথা বলে চলে যাবো আপা। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি এত অস্থির হয়েন না, আমি দেখি কি করা যায়। আপা আমি ওরা অনেক ভালোবাসি আপা, অনেক বেশি ভালোবাসি। আর আমি এটাও জানি যে ও আমার অনেক ভালোবাসে, কিন্তু ও যে কেন এমন করতেছে আমার সাথে আমি জানি না আপা। কিন্তু ওকে তো ঢাকায় আপনি নিয়ে আসছেন, এখন জানি না ওইটাও তো। ও মিডিয়াতে কাজ করতে যাইছে, আমি খুলনা থেকে নিয়ে আসছি আবার। গাবতলি পর্যন্ত আসার পরে ও বলে যে ওই যে বাসায় আমি যাচ্ছি ওই বাসায় তুমি গেলে সমস্যা আছে, তুমি এখান থেকে চলে যাও, আমি একা একা যাচ্ছি। ও যে আসছে আবার, আসার পরে ফোন বন্ধ, কোনোভাবেই কোনো যোগাযোগ করতে পারি না আপা। আমি অনেক কষ্ট করে আবার আপনার এই বাসার ঠিকানা আমি জোগাড় করছি আবার। এখন আপনি যদি আমার যদি উপকার না করেন আবার, আমি একদম মারা যাবো আবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি অস্থির হবেন না, আমি দেখি ও বাসায় আছে কিনা, এটা তো আমি জানি না, আমি দেখি কি করা যায়। আপনি বসেন। ভাবি, ভাবি আসো, বসো। কি অবস্থা? যে তুমি অডিশন দিলা? অডিশন সব কিছু তো একদম ঠিকঠাক ভাবি, একদম ফ্যান্টাস্টিক। ও, তুমি সিলেক্ট হয়ে গেছো? না না, মানে সিলেক্ট তো এখনো হয়নি, সিলেক্ট তো রেজাল্ট আসবে। কিন্তু আমি তো খুব ভালো করে জানি, মাশাআল্লাহ সবাই জানো, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হচ্ছে চুমকি। ও, রেজাল্ট হয়নি? ও, তাহলে তো ভালোই। চুমকি, তুমি পিয়াল নামে কাউকে চিনো? পিয়াল? পিয়াল নামে কাউকে? না না ভাবি, আমি তো কাউকে চিনি না। হ্যাঁ চিনি, একজনকে চিনি, তবে ওর নাম হয়েছে রিয়াল। আর ও তো আমার সাথে কলেজেই পড়তো, তবে এখন তো সৌদি আরবে থাকে, বিয়ে করে চলে গিয়েছে। তুমি একটু ভালো করে মনে করে দেখো তো চুমকি, ওর বাবা সুগার মিলে চাকরি করে, খুলনায় থাকে। খুলনার সুগার মিলে চাকরি করে? না ভাবি, আমি সব চিনি না। আর তুমি এসব কোত্থেকে বলছো ভাবি? কেন বলছো, কি হয়েছে? ছেলেটা নিচে আসছে, ও তোমার নামে উল্টাপাল্টা কথা বলতেছে। তুমি যেহেতু চিনোই না, তাহলে চলো নিচে, চলো নিচে যেয়ে ছেলেটাকে বিদায় করো। দেখলে তো ভাবি, মানে আসলে সবাই ঠিকই বলে, নায়িকা হলে যেটা হয়, সবাই তোমার পিছনে পড়ে যায়, স্ক্যান্ডাল করতে চায়। স্ক্যান্ডাল না? দেখো চুমকি, ছেলেটা যে মিথ্যা কথা বলতেছে না, এটা তুমিও জানো, আমিও জানি। ছেলেটা যদি মিথ্যা কথা বলতো, তাহলে আমি ওকে বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে পুলিশে ধরিয়ে দিতাম। তুমি আমার দিকে তাকাও, তুমি আমার চোখের দিকে তাকায় বলো, তুমি কি সত্যি ছেলেটাকে চিনো না? এখন কাঁদতেছো কেন? ভাবি, আমি এখন কি করব? তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে নিচে চলো, তুমি ছেলেটাকে বুঝে বলো, তোমার নতুন সেল নাম্বার দাও, দিয়ে ছেলেটাকে বিদায় করো। কারণ তুমি যদি এখন নিচে না যাও, ছেলেটা সিন ক্রিয়েট করতে পারে, এবং সিন ক্রিয়েট করার রাইটসও ওর আছে। না না ভাবি, আমি নিচে যাবো না ভাবি, আমি ওর সাথে দেখা করতে চাই না ভাবি, ওকে আমার আর ভালো লাগে না। তুমি ওর সাথে থাকতে না চাইলে সেটা অন্য কথা, নাই থাকতে পারো, ভালো নাই লাগতে পারে, ঠিক আছে, কিন্তু সেটা তো এভাবে ফোন অফ করে তো এটার কোনো সলিউশন না, এটা একটা সিস্টেমেটিক ওয়েতে সলভ করতে হবে। তুমি কি চাচ্ছো ভাবি, আমি যে ওর সাথে কথা বলবো? হ্যাঁ। তুমি এখন আমার সাথে যাবে, তুমি আমার সাথে থাকবে, আমাকে ছেড়ে আসবে না, আর কিছু হলে তুমি ভাইয়াকে ফোন দিবে। আচ্ছা আচ্ছা, আমি তোমার সাথে আছি, চলো। আপা যদি কিছু মনে না করেন, একটা কথা বলতাম। বলেন। আমি একটু একা ওর সাথে কথা বলতে চাই। একা কথা বলার কি আছে, আমার সামনেই বলেন।
তারপরেও যদি একটু আপনি অনুমতি দিতেন। অসুবিধা নেই, আপনি আমার সামনেই বলতে পারেন। ভাবি তুমি যাও। আচ্ছা ঠিক আছে। তুমি কেন আমার সাথে এমন করলে? আমি কি করছি তোমার সাথে? হ্যাঁ, কিছু একটা বলো, কথা বলছো না কেন? কিচ্ছু বলবো না? কি হয়েছে তোমার? না কিছু হয় নাই। কিছু তো হয়েছে, বলো কি হয়েছে? আরে কিছু হয় নাই, ঠিকঠাক আছে, অসুবিধা নেই। ঠিকঠাক তো নাই, এক্ষরে বলো, না বলে কিন্তু আমি কাতুকুতো দিব। আরে না, কিছুদিন ধরে একটা কতগুলো জিনিস শেয়ার করার জন্য আমি টাইমও পাইতেছি না, ঝামেলায় আছি নানা রকম। বাবা, কতগুলো বিষয় শেয়ার করতে হবে। আচ্ছা ঠিক আছে, বলো, একটা একটা করে শুনি। আমি তোমার ভালোবাসি বিপা। ভালোবাসো? এটা আবার নতুন করে শেয়ার করার কি আছে? এটা তো আমরা প্রতিদিনই শেয়ার করি। না ডেইলি করি, কিন্তু তুমি কি আমাকে বুঝতে পারো? হ্যাঁ অবশ্যই বুঝতে পারি। না, অ্যাজ এ হাজব্যান্ড আমি কি আমার দায়িত্ব ঠিক মতো পালন করতেছি কিনা তোমার প্রতি? আই, এটা কি ধরনের কোয়েশ্চেন? অবশ্যই তুমি দায়িত্ব ঠিক মতো পালন করতেছো। আর দায়িত্ব পালন না করলে কি আমি তোমার সাথে থাকতাম? আমার কোনো সমস্যা থাকলে তো আমি তোমাকে বলতামই। ধরো আমি কোনো ভুল করছি এবং সেই ভুলটা তুমি থাকা অবস্থায় করছি, তোমার আমি জানাই নাই, বা 7-5 ভাইবা জানানোর চেষ্টা করতে গিয়েও হয়তো জানাইতে পারি নাই, সেটা তুমি কোনোভাবে জানলা, কেউ তোমারে জানাইলো বা কোনো না কোনোভাবে তুমি জানলা, বা আমি কোনো না কোনোভাবে তোমারে বললাম, তখন তুমি কি করবা? ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ড অন যে তোমার ভুলের টাইপটা কি। সেটা কি এতটুকু একটা ভুল নাকি এত বড় বিশাল একটা ভুল? আমি যে ভুলটা করছি ধরো তুমি সেটা জানো। আচ্ছা ধরলাম আমি জানি, তো তুমি যদি জানো বা জানতেছো যে আমি একটা ভুল করতেছি, তখন তুমি সেটা আমার সংশোধন করে দিলে না কেন, থামাইলে না কেন? তাইলে তো আজকে অপরাধীর মতো তোমার সাথে আমার এই বিষয়টা শেয়ার করতে হতো না। এখন তুমি যেহেতু জানছো, এখন তুমি কি করবা? আমি কি করব? আচ্ছা তুমি বলো, যদি তুমি যে ভুলটা করছো সেই সেম ভুলটা আমি করি, তাহলে তুমি কি করবা? তুমি তো কোনো ভুল করো নাই। না ধরো অ্যাজ ইফ আমি এই ভুলটাই করছি, তুমি তাহলে কি করবা? তুমি তো কোনো ভুল করো নাই। তাছাড়া ধৈরা তো একটা জিনিস, ধরো যে তুমি ওইটা তখন বোঝা যায়, তুমি যখন সেই ভুলটা করতেছো আমি জানতেছি, তখন রিয়াকশনটা হয় বা কি, সেটা তো এখন বলাটা ডিফিকাল্ট না। যেহেতু আমি তোমার ভালোবাসি, আমি তোমার রিকোয়েস্ট করতাম যে বিপা এটা তুমি আর করো না। তাহলে আমিও সেম, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, তাই আমিও তোমাকে বলছি তুমিও ইন ফিউচার এই ধরনের আর কোনো ভুল করো না, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করতে পারবো না। কি বুঝছো? মন ভালো হয়েছে? আমি বুঝতে পারি তুমি আমাকে মনে প্রাণে ঘৃণা করো। কেন ঘৃণা করে সেটাও আমি জানি। তুমি মনে করো তোমার মায়ের আত্মহত্যার পিছনে আমার হাত আছে, আমি পরিচিত করেছি বলেই সে আত্মহত্যা করেছে। তোমার মায়ের ধারণা ছিল আত্মহত্যা করলেই সমস্যার সমাধান, সেজন্য সে বারবার আত্মহত্যা করবার চেষ্টা করেছিল। একসময় সে ঠিকই মুক্তি পেল, সেই পথটা বেছে নিল, কিন্তু একটা সর্বনাশ করে গেল। সেই সমস্যাটা হচ্ছে তোমার আমার সমস্যা। বুঝতে পেরেছো? তোমার কথা শেষ হচ্ছে? আরেকটি কথা, তুমি জানো আমি রাজনীতি করি। বর্তমান রাজনীতির যে অবস্থা, যে কুটিল জটিল, যে বিভক্তিকরণ, যে দ্বিধা, যে দ্বন্দ্ব, যে ষড়যন্ত্র, এগুলো আমার ভালো লাগে না। আমি ভাবছি এ থেকে অবসর নেব। তাছাড়া বয়সটা তো কম হলো না, সব দেখে শুনে মনে করছি
আমার যে সহায় সম্পত্তিগুলো আছে তা তোমাদের নামে লিখে যেতে চাই। মানে তুমি তো আছোই, তোমার মা, তোমার সহধর্মিণী সবার নামে লিখে যেতে চাই। তাই আমি চিন্তা করেছি তোমাদের তিনজনের নামে সমান ভাগে সম্পত্তি ভাগ করে দিয়ে যেতে চাই। আমি রুম এই কথা শেষ হচ্ছে। আমার সহায় সম্পত্তি সব তো তোমাদের দিলাম, আমার তো আর বাকি কিছু নেই, শুধু কবরের জন্য আমাকে একটু জায়গাটা দিও। মামি, আপনি তো জানেন যে শুভ মামা আমাকে আপনারে ফলো করতে পাঠাইছিল। তো মামি, শুভ মামার উদ্দেশ্যটা কিন্তু ভালো ছিল। শুভ মামা আপনারা আসলে ভালোবাসে, অনেক ভালোবাসে। সে চাইছিল যে আপনি কোথায় যান, কি করেন, কোনো ঝামেলায় পড়েন কিনা, এই বিষয়টা আসলে যেন আমি একটু দেখি। কিন্তু আমি মামি এর মধ্যে ভেজাল করে ফেলছি। মানে মামা থাকতো, এটা কোনো ব্যাপার না, সব মানুষের জীবনে একটু একটু ভুল থাকে, এটা নিয়ে এত দুঃখ কষ্ট পাওয়ার কিছু নাই। আরেকটা সত্য কথা আমি বলতে চাই যে আপনি তো জানেন আমার বোনের আগে একটা বিবাহ হয়েছিল। হ্যাঁ জানি তো। আর মামি ওই ছেলেটাকে এই বাড়িতে আমি আনি, মানে যে আপনার কাছে ধরা খাইছে আর কি। কি বলেন মামা, আপনি নিয়ে আসছেন কেন? ওই যে আমার বোনের কাছ থেকে 4-5 হাজার করে টাকা নেয় বিভিন্ন সময় বিভিন্নভাবে, ওই টাকাগুলোর অর্ধেক পাইতাম আমি, অর্ধেক সে পাইতো আর কি। কিন্তু আপনি এটা কেন করছেন? আমি জানি না মামি, মানে কি হয় জানেন, যে আমার এক ধরনের মজা লাগে কাজটা করতে, আনন্দ লাগে, আমি করে ফেলি। আমি না আসলে নিজের। মামা আজকে আপনি আমাকে কথা দেন, আপনি আর জীবনে কখনো কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, আপনার বোন না, বাইরের কেউ না, কারো না, কথা দেন। আমিও আপনার একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে বলেন। এই যে সত্য কথাগুলো আপনারা বললাম, আমার বোন সম্পর্কে বললাম, এই কথাগুলো আমি কোনোদিন কোনোভাবে যেন আমার বোনের কাছে না যাই। আচ্ছা মামা, আমি তো তাকে বলবোই না, আর সে যেহেতু জানে না তাহলে আপনি যাচ্ছেন কেন? আপনি থেকে যান, আমি শুভকে বলবো আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে। আসলে আমি ভেবে দেখছি যে আমি যদি এখানে থাকি তাহলে আপনাদের ভেজালের কোনোদিনই সমাধান হবে না। তুমি চা খাচ্ছ? কে চা বানালো? আমি। তুমি কেন চা বানালে? বিহবল হয়ে যাই। আমি বাসায় ছিলাম, আমাকে বলতাম। আমার চা আপনি কেন বানাবেন? কেন, আমি সবার জন্য চা বানাই না? আমি না আপনাকে সত্যি বলেছি আমার সাথে কথা বলতে না, কেন এখানে বসে আছেন? কেন? সেদিনের কথা ভুলে গেছেন না? কোন দিন? সেদিন যে আপনি আমাকে বললেন আপনার কবি বন্ধুর সাথে আমাকে দেখা করাবেন, তারপরে নিজের কথাই বলা শুরু করলেন। একটা ঘটনা। আরে তোমার কবি একজন প্রয়োজন, আমি সেই দিক বিবেচনা করে আমি আমার কথা বলেছি। তোমার কবি প্রয়োজন, আমি তো একজন কবি, আমি আমার কথা বলতে পারি না, এটা কোনো ব্যাপার? আপনি যত নিজেকে চালাক মনে করেন, আপনি কি জানেন আপনি ততটাই বোকা? চালাক বোকার কি আছে? আমি একজন সহজ সরল মানুষ, আমার সরলতা দেখে মানুষ আমাকে পছন্দ করে। আমি বোকামিও বুঝি না, চালাকিও বুঝি না। আমার না আপনার সাথে এখন কথা বলতে একদম ভালো লাগছে না, প্লিজ যান তো এখান থেকে। যাব, অবশ্যই যাব, কিন্তু একটা ভুল বুঝাবুঝি রেখে তো আমি যেতে পারি না। বিহবল হয়ে যাই, একটা সামান্য ভুল বুঝাবুঝি, এটা শেষ হবে না। ধরো আমি কবি নিয়ে তোমাকে যে গল্প বলেছি, এরকম কবি বলতে কেউ নেই। যে কবির কথা বলেছি সেটা আমার দ্বিতীয় সত্তা, আমি বলেছি আমার কথা তোমাকে। এখন কি বলবে বলো? আপনি এখান থেকে যান তো, যান এখান থেকে। অবশ্যই যাব, তোমার সামন থেকে চলে যাব, তোমার বাসাও থাকবো না। তোমার বাসায় থাকলে তোমার সাথে আমার দেখা হবে, আমি তোমার বাসা থেকেও যাব, ঢাকা শহর থেকেও যাব, কিন্তু যাওয়ার আগে আমি উত্তরটা চাই। এখন তুমি কি বলবে বলো? সেই মানুষটি, সেই কবিটি আমি, বলো। বাদ দাও। আই, তোমার ছেলে বেবি পছন্দ না মেয়ে বেবি পছন্দ? দুটোই পছন্দ, ছেলে মেয়ে দুটোই পছন্দ। দুইটাই? হ্যাঁ। দুইটাই তো পারবো না। কেন, কিসে? কি তুমি এখনো বুঝোনি? আমার মনে হয় বুঝছি। কি বুঝছো? যে খুব স্বাভাবিক ব্যাপার যে আমরা মা বাবা হইতেছি, আমার আব্বা আম্মা দাদা দাদি হইতেছে, আর তোমার আব্বা আম্মা নানা নানি হইতেছে, স্বাভাবিক। এত পেঁচা করার তো কিছু নাই। তুমি বুঝো না দেখে তো আমি পেঁচাতেছি। লজ্জা পাও? আই, ছেলে হলে কি নাম রাখবো আর মেয়ে হলে কি নাম রাখবো? ছেলে হইলে রাখো, একটা রাখো, তুমি রাখো। আমি না, তুমি বলো। তুমি বলো না। মেয়ে হলে
মেয়ে হলে নাম রাখবো ধ্রুপদী, ছেলে হলে নাম রাখবো ফয়সাল।